এখন আবার ক্লাস জয়েন। 1 মিনিট। ওকে, রাজ দত্ত। ঠিক আছে, চলো। তো আজকে আমাদের মডার্ন ইন্ডিয়ান হিস্ট্রিতে ক্লাস 4। আজকের ক্লাসটা কিন্তু লেন্দি হবে, কারণ আজকে আমরা অনেকগুলো বিষয়কে পড়ব, অর্থাৎ এক্সপ্যানশন অ্যান্ড কনসলিডেশন অফ ব্রিটিশ পাওয়ার। ভারতবর্ষে ব্রিটিশরা এক এক করে প্রিভিয়াস ক্লাসে আমরা কি দেখেছি না, প্রিভিয়াস ক্লাসে আমরা দেখেছি যে ইউরোপীয় যে নেশনসগুলো ছিল তাদের সাথে ব্রিটিশ কিভাবে তাদেরকে পরাজিত করে ভারতবর্ষে ব্রিটিশ সুপ্রিমেসি কায়েম করেছে। এটা আমরা প্রিভিয়াস ক্লাসে দেখেছি। আজকের ক্লাসে আমরা দেখব যে কিভাবে ব্রিটিশরা ভারতীয় যে সমস্ত স্টেটগুলো ছিল, ভারতীয় যে সমস্ত রাজা রাজওয়াড়া যারা ছিল তাদেরকে পরাজিত করে কিভাবে তাদেরকে নিজেদের সাম্রাজ্যের অধীনে নিয়ে আসছে, অর্থাৎ ফাইনালি ব্রিটিশ কিভাবে ভারতবর্ষে একচ্ছত্র রাজত্বে প্রবেশ করছে, সেই কাহিনী আজকের ক্লাসে আমাদের আলোচিত হবে। সো ক্লাস করতে করতে যদি দীর্ঘ সময় অতিবাহিত হয় তাহলে হয়তো এটা দুটো লেকচারও হতে পারে, তবে চেষ্টা করব আমরা যাতে এটা একটা ক্লাসে কমপ্লিট হয়ে যায়। ঠিক আছে? তো আজকে রাতে বায়োলজির ক্লাসও রয়েছে, সেই হিসাবে তোমাদের আবার ইন্টারনেটের ব্যাপারও থাকে। তো আর এই বিষয়টা এমন, এটাকে আমি রেকর্ডেড হিসাবে দিতেও পারতাম, কিন্তু রেকর্ডেড দিলে হবে কি, আর লাইভে থাকলে একটু ইন্টারাকশন হবে, এটা আমার ভাল লাগবে আর কি। না হলে মনোটোনাস 2-2.5 ঘন্টা চিৎকার করাটা কেমন একটা ব্যাপার হয়ে যায়। ঠিক আছে না? চলো, তাহলে আজকে আমরা দেখতে চলেছি ব্রিটিশ পাওয়ার তারা কিভাবে আহ, ভারতীয় যে সমস্ত কিংডমগুলো ছিল, ভারতীয় যে স্টেটগুলো ছিল তাদের সাথে কিভাবে তারা তাদের সাম্রাজ্যভুক্ত করেছে, এই বিষয়গুলোকে আমরা আলোচনা করব। শুরুতে আরেকটা বিষয় বলে দিই যে আগামীতে এমনটা হবে যে ডব্লিউবিসিএস পরীক্ষায় তোমরা সবাই জানো যে সেটা ডেসক্রিপটিভ ফর্মে চলে যাবে। তো আমি মোটামুটি আজ রাত্রে ডেসক্রিপটিভ ফর্মে যদি যায় তাহলে ভয় পাওয়ার কারণ আছে কি না আমাদের, এই বিষয়টা নিয়েও আলোচনা করব। ঠিক আছে? দেখো, ইউপিএসসিতে ইউপিএসসি যে মডেল, সেই ইউপিএসসি মডেলে ডেসক্রিপটিভ পেপারে যে 250 মার্কের কোয়েশ্চেন লিখতে হয়, সেখানে প্রত্যেকটা পেপারের জন্য সেইখানে যেটা হয় সেখানে হচ্ছে থাকে হচ্ছে তোমার 10 মার্কসের কোয়েশ্চেন থাকে আর 15 মার্কসের কোয়েশ্চেন থাকে। 10 মার্কসের কোয়েশ্চেনের জন্য তোমাকে 150 ওয়ার্ডসের মধ্যে আনসার লিখতে হয়, 150 ওয়ার্ডের মধ্যে। আর 15 মার্কেরটা হচ্ছে 250 মার্কের মধ্যে, 250 ওয়ার্ডসের মধ্যে লিখতে হয়। এবার তোমরা বলো তো দেখি, 11-12 ক্লাসে তোমরা যে নোটগুলো করেছো সেটা কত ওয়ার্ডের মধ্যে ছিল? এই 150 থেকে 250 ওয়ার্ডের মধ্যেই কিন্তু ছিল। ঠিক আছে? সো এই বিষয়টা নিয়ে ভয় পেলে হবে না। একটা বিষয় কি, এই যে যেভাবে আমি তোমাদেরকে হিস্ট্রি নোট প্রোভাইড করছি, মনে রেখো এভাবেই তোমাদের প্রত্যেকটা প্রশ্নের উত্তর করতে হবে। সো সেই ডেসক্রিপটিভ সিচুয়েশনটাকে মাথায় রেখে, না হলে আমি হয়তো আউটলাইন করে করে বলে দিলে এই ক্লাসটা হয়তো 30 মিনিটে কমপ্লিট হয়ে যেত। কি বললাম বুঝতে পেরেছো? 30 মিনিটে এই ক্লাসটিকে কমপ্লিট করে দেওয়া যেত, কিন্তু আমি সেটা চাইছি না। আমি চাইছি যাতে পরবর্তীতে যদি ডেসক্রিপটিভ মডেলে চলে আসে ডব্লিউবিসিএস, তাহলে সেই ক্ষেত্রেও যাতে এই ক্লাসগুলো উপযোগী হতে পারে, সেই বিষয়টা মাথায় রেখে। ঠিক? চলো, তাহলে সবার প্রথমে আমরা দেখব। দাদা বলছি, হ্যাঁ, বলো বলো। আহ, একটা একটা কোশ্চেন করি আগে, হ্যাঁ, বলো। ক্লাস শুরু হওয়ার আগে। বলছি এই ইকোনমিতে যখন ওই ক্লাস করছি, আমাদের যে মানে আমাদের এনএসএমই আর বিএসএম এর যেটা ইসে ছিল, মানে ওর কোম্পানির সংখ্যাগুলো তো এখন বেড়েছে, আবার দেখলাম আমাদের বম্বে যে স্টক মার্কেট তারও তো একটু কোম্পানি দেখলাম কমেছে। ঠিক আছে, হুম। এই তুমি কি আবার ইকোনমি কি আমাদেরকে একটু লেটেস্ট যে আপডেট গুলো আছে তার উপরে কি একটু হ্যাঁ, দিলে খুব অবশ্যই ভালো হয়। অবশ্যই। যেমন এই যে কত লার্জেস্ট গুলো দেখলাম একটু মানে প্রপার না, ওই গুগলেও সার্চ করে এক একটা ওয়েবসাইটে এক একটা ইসে পাচ্ছি, কোথাও দেখছি 8 নম্বরে রয়েছে, কোথাও 10 নম্বরে রয়েছে, শোনো, ঠিক বুঝে উঠতে পারছি না। হ্যাঁ, এই জন্য ওই বিষয়গুলো না পরীক্ষাতে জিজ্ঞেস করা হয়ই না।
আচ্ছা ঠিক আছে, মনে রাখবে যেগুলো মানে যেগুলো হচ্ছে ফ্লেক্সিবল, হ্যাঁ আচ্ছা ফ্লেক্সিবল জিনিসগুলো না পরীক্ষায় জিজ্ঞেস করা হয় না। দেখো আচ্ছা। ইকোনমিক্সে তোমাদের যা পড়ানো হয়েছে, কোর টপিক পড়ানো হয়েছে না, কোর কনসেপ্ট পড়ানো হুম, হয়েছে, তো কোর আচ্ছা। কনসেপ্টটাকে মাথায় রাখতে হবে। যেমন ওকে ওকে তোমাকে ওকে। দেখা গেল একটা কোয়েশ্চেন দিল, সেই কোয়েশ্চেনের মধ্যে বলল যে পাঁচটা টপিক দিল, পাঁচটা টপিকে পাঁচটা টপিক দিল, প্রত্যেকটা টপিকের জন্য 2 মার্ক করে 10 মার্কের আনসার তোমাকে লিখতে হবে। হুম সেইখানে মনে করো যে তোমাকে বলে দিল যে রেভিনিউ ডেফিসিট বলতে কি বোঝো লেখো। তো হুম। টিকার, যেমন আমরা টিকা লিখতাম ছোটবেলায়, সেরকম টিকার মতন হ্যাঁ করেও হ্যাঁ। কোশ্চেন দেবে, রেভিনিউ ডেফিসিট, তারপরে তোমার দিবে হচ্ছে রেভিনিউ এক্সপেন্ডিচার। তো এরকম করে করে হুম। প্রত্যেকটা কনসেপ্টকে যদি আমরা ভালো করে না বুঝি তাহলে কিন্তু উত্তর করতে পারবো না। বাকি সেটা। যেটা কারেন্ট সিচুয়েশন, সেটা বিষয়ে যা হুম। কারেন্ট সিচুয়েশনে যা কিছু চেঞ্জেস হবে সেটা আমরা এখানে পড়ে নেব, আচ্ছা। অসুবিধে নেই। কিন্তু এটুকুন মনে হ্যাঁ। রেখো, ওই যেগুলো ফ্লেক্সিবল সেই ডেটাগুলো কখনোই পরীক্ষায় জিজ্ঞেস করে না। ওকে, আচ্ছা আচ্ছা আচ্ছা। ঠিক। ঠিক আছে, ওটাই আমি জিজ্ঞাসা করছিলাম যে কনসেপ্টটাই আসলে মেন। হ্যাঁ, এটাই। কনসেপ্টই আসলে মেন। তোমরা আচ্ছা ইকোনমিক্সের তো। ক্লাসগুলো কি দেখছো চ্যানেল থেকে? হ্যাঁ আমি প্রায় 30টা অবধি, তুমি তো 33টা দিয়ে, টোটাল তো বাজেট দিয়ে এখন 35টা হয়েছে। হুম। টোটাল 33টা মানে ক্লাস ক্লাস রয়েছে। হ্যাঁ, দেখে তাহলে গেল, 30টা ওইটা আমার আমি করা আমার হচ্ছে। ফ্রি সময় সময়ে ওটা আমি কিন্তু আপলোড করে দেবো, এবং ভূগোলেরও তাই হবে। আচ্ছা মানে আরো ইকোনমির আরো মানে সিলেবাসটা কমপ্লিট করতে আরো কিছু ভিডিও আসবে তাই হ্যাঁ তো? হ্যাঁ হ্যাঁ, ইকোনমিতে মোটামুটি আচ্ছা ওকে। 40টা বা 45টা ভিডিও হবে টোটাল। আচ্ছা আচ্ছা আচ্ছা। ঠিক আছে। ঠিক আছে ঠিক হুম। আছে। হ্যাঁ ওকে, ওকে ওকে। ঠিক আছে, চল। তাহলে আমাদের প্রথম প্রশ্ন এখানে ওঠে যে কজেস অফ ব্রিটিশ সাকসেস ইন ইন্ডিয়া, ব্রিটিশরা ভারতবর্ষে সফল হয়েছিল তার পেছনে কারণগুলো কি ছিল। এখানে আমরা বেশ কতগুলো কারণ এখানে পড়ব। দেখো এটাও কিন্তু একটা কোয়েশ্চেন যেটা অপশনাল পেপারে জিজ্ঞেস করা হয়, যে কজেস অফ ব্রিটিশ সাকসেস ইন ইন্ডিয়া, ভারতবর্ষে ব্রিটিশদের সাকসেসের কারণটা কি লেখো, 10 মার্কের কোয়েশ্চেন এখানে থাকে অ্যাটাচড। তাহলে এখানে কতগুলো পয়েন্ট পয়েন্ট করে আমি এখানে আলোচনা করে দিয়েছি, এগুলো পড়লেই আর অন্য কোথা থেকে কিচ্ছু তোমায় পড়তে হবে না। তাহলে ব্রিটিশদের সাকসেসের জন্য সবার প্রথম কারণ যেটা দেখতে পাচ্ছ, দ্যাট ইজ সুপিরিয়র আর্মস মিলিটারি অ্যান্ড স্ট্র্যাটেজি। ব্রিটিশদের ক্ষেত্রে অন্যান্য ইউরোপীয় নেশন বা অন্যান্য ইউরোপীয়রা যারা আমাদের ভারতে এসেছিল তাদের থেকে আর্মি সুপিরিয়র ছিল ব্রিটিশদের, ব্রিটিশদের মিলিটারি এবং তাদের স্ট্র্যাটেজি বাকি অন্যদের থেকে আলাদা ছিল। ওকে, ব্রিটিশদের ব্যবহার করা ফায়ার আর্মস, ব্রিটিশদের ফায়ার আর্মস গুলো ইম্পর্টেন্স দিয়েছিল তাদের সাকসেসের পেছনে। হ্যাঁ, যেখানে মাস্কেটস ইউজ করা হয়েছিল, ক্যাননস ইউজ করা হয়েছিল। ওকে, যেটা ভারতীয় আর্মস যা ছিল তাদের থেকে অনেক ফার বেটার ছিল সেটা, এবং তাদের যে ফায়ারিং রেঞ্জ, হ্যাঁ স্পিড অফ ফায়ারিং অ্যান্ড রেঞ্জ, সেটা ভারতীয়দের থেকে অনেক বেশি উন্নত ছিল। ঠিক আছে, আর এইটা রিয়ালাইজ করে অনেক ভারতীয় শাসকেরা কি করেছিল না, তারা ইম্পোর্ট করতে শুরু করেছিল আর্মস গুলো ইউরোপ থেকে। হ্যাঁ, কারণ ইংরেজদের থেকে পাল্লা দিতে হবে, তো তাদেরকে পরাজিত করতে হবে, এই জন্য কিন্তু তারা ইউরোপিয়ান আর্মস গুলো ইম্পোর্ট করতে শুরু করেছিল। আর সেইখানে যখন ইউরোপীয় আর্মস গুলো তারা ইম্পোর্ট করছিল, সেই ক্ষেত্রে কি হলো, তাদেরকে এমপ্লয়মেন্ট দিতে হলো ইউরোপিয়ানসদেরকে। কেন? কারণ সেই আর্মস গুলো যারা কিনে নিয়ে আসছে বাইরে থেকে, সেগুলোকে ট্রেনিং দেওয়া, সেগুলো কিভাবে চালাতে হয় শেখানো বোঝানো, এর জন্য। তার মানে ওভারঅল সমস্ত দিক থেকে যদি তুমি ভাবো, তাহলে দেখবে যে এখানে ইংরেজদের একটা বিরাট বড় সুযোগ তৈরি হয়েছিল ভারতের যে ব্যবস্থা, সব সব ধরনের ব্যবস্থা বলো, বিজনেস বলো, কমার্স বলো, পলিটিক্যাল বলো, সোশ্যাল বলো, সমস্ত ক্ষেত্রে তাদের এন্ট্রিতে একটা বিশেষ সুবিধা এখানে কিন্তু হয়েছিল। তারপরে হচ্ছে বেটার মিলিটারি ডিসিপ্লিন অ্যান্ড রেগুলার স্যালারি, এটা খুব গুরুত্বপূর্ণ। মিলিটারি ডিসিপ্লিনের সাথে সাথে, মিলিটারি ডিসিপ্লিন কখন থাকে, একটা সৈন্যবাহিনীতে ডিসিপ্লিন তখনই থাকবে যখন সেখানে রেগুলার স্যালারি তুমি প্রোভাইড করবে। অর্থাৎ ব্রিটিশ যারা সোলজার্সরা যারা ছিল তাদেরকে রেগুলার স্যালারি পে করা হতো ক্যাশে। ঠিক আছে না, যাতে তাদের অর্থের কোনো ঘাটতি না পড়ে। কারণ যখনই সৈন্যবাহিনী আর্থিক ভাবে ক্ষতিগ্রস্ত হবে তখনই তারা বিট্রেয়াল মোডে চলে যাবে, তখনই তারা পয়সার জন্য যা খুশি করতে শুরু করবে। যার কারণে রেগুলার স্যালারি সিস্টেম, যেটা ব্রিটিশ মিলিটারিকে একটা ডিসিপ্লিনে আনতে সাহায্য করেছিল, এই বিষয়টা আমাদের মাথায় রাখতে হবে। তার পরের পয়েন্ট বলছে সিভিল ডিসিপ্লিন অ্যান্ড ফেয়ার সিলেকশন সিস্টেম। এবং ব্রিটিশ আমাদের ইস্ট ইন্ডিয়া কোম্পানির অধীনে যখন ছিল, তখন কিন্তু তাদের যে সিলেকশন হতো, হ্যাঁ অর্থাৎ যে অফিসার্সরা বিদেশ থেকে ভারতে আসতো তাদের সিলেকশনটা কিন্তু ফেয়ার সিলেকশন হতো, তাদের প্রপার
এক্সামিনেশনের মাধ্যমে, প্রপার ইন্টারভিউর মাধ্যমে তাদেরকে রিক্রুট করা হতো, যার কারণে স্কিল্ড এবং যারা স্কিল্ড পারসন তারা এখানে এসে কিন্তু জব পেত এবং তাদের দ্বারাই কোম্পানি কিন্তু ভারতবর্ষে তাদের প্রতিপত্তি বৃদ্ধিতে বিশেষ বড় ভূমিকা গ্রহণ করেছিল। নাও দ্য ফোর্থ পয়েন্ট ইজ ব্রিলিয়ান্ট লিডারশিপ। আমি এগুলো ওপরে ওপরে বলে যাচ্ছি কারণ অনেক কিছু আলোচনা করতে হবে আজকে, বাকি নোট তোমাদের দিয়ে দিচ্ছি, এগুলোকে কিন্তু একবার পড়ে নিলে তোমরা বুঝতে পারবে যে হ্যাঁ ওকে এই পয়েন্ট সম্পর্কে লেখা যাবে। ব্রিলিয়ান্ট লিডারশিপস অ্যান্ড সাপোর্ট অফ সেকেন্ড লাইন লিডার্স। দেখো তোমাদের যদি মনে থাকে তাহলে তোমরা দেখবে যে পর্তুগিজদের মধ্যে একটা প্রবলেম ছিল, সেখানে হচ্ছে যে সেকেন্ড লাইন লিডার্স কিন্তু পর্তুগিজরা তৈরি করেনি এবং পর্তুগিজরা ব্রিলিয়ান্ট লিডার্স যারা ছিল তাদেরকেও উইথড্র করে নিয়েছিল। মনে পড়ে ডুপ্লিক্সকে তারা তুলে নিয়েছিল, হ্যাঁ ডুপ্লিক্সকে তারা তুলে নিয়েছিল এবং তার পরবর্তীকালে ভারতবর্ষে পর্তুগিজদের হয়ে যারা লিড করবে বা কমান্ড করবে সেই লাইনেজ দ্বারা তৈরিই করতে পারেনি। অন্যদিকে ব্রিটিশদের যখন তুমি দেখো সেখানে তুমি দেখবে ক্লাইভ, লর্ড ক্লাইভ, ওয়ারেন হেস্টিংস, অ্যালফিনস্টোন, মুনরো, তারপর মার্কাস, ডালহৌসি, ঠিক আছে, এই সমস্ত বড় বড় বা পরবর্তীকালে বেন্টিং, ক্যানিং, হ্যাঁ লিপন, রিটন, আয়ারকুটের মতন বিভিন্ন গুরুত্বপূর্ণ মানে খুবই দক্ষ হ্যাঁ শাসক কিন্তু বা দক্ষ অফিসার্স তারা কিন্তু ভারতবর্ষে নিয়োগ করেছিল, যার কারণে তারা কিন্তু একটা সেকেন্ড লাইন লিডার্স ইংলিশদের মধ্যে ভারতে কিন্তু তৈরি করে ফেলেছিল এবং বিভিন্ন প্রান্তে কিন্তু তাদেরকে পাঠানো হতো যে যাও তুমি এখানে গিয়ে ব্যাপারটাকে দেখাশোনা করো এবং তারা কিন্তু উইদাউট এনি হায়ার অথরিটিজ পারমিশন তারা নিজেরা কিন্তু কাজগুলোকে দেখতো। যদিও এখানে ওয়ারেন হেস্টিংস এর এই বিষয়টা একটু মাথায় রেখো, একটা ব্যতিক্রম আছে ওয়ারেন হেস্টিংস। ওয়ারেন হেস্টিংস এর না সব সময় একটা মনের মধ্যে ধুক 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 ছিল যে আমার কথা কেউ শুনছে না। মানে ওয়ারেন হেস্টিংস যখন এসে ওয়ারেন হেস্টিংসকে কি করা হয়েছিল বলতো, গভর্নর জেনারেল অফ বেঙ্গল করা হয়েছিল, মনে পড়ে? তিনি আমরা যেহেতু প্রত্যেকটা বা মানে যতগুলো গভর্নর জেনারেল আছেন, যতগুলো ভাইসরয় আছেন তাদের জন্য আমি আলাদা নোট আগামী ক্লাসেই দিয়ে দেবো। নেক্সট ক্লাসে এই বিষয়টা নিয়ে আলোচনা হবে, সেখানে তাদের প্রপার নোট আমি দিয়ে দেবো, কে কোন কাজ করেছে ইত্যাদি ইত্যাদি। তো সেই ক্ষেত্রে ওয়ারেন হেস্টিংস এখানে একটুখানি আলোচনার জায়গা রাখে, কারণ ওয়ারেন হেস্টিংস শর্ত সাপেক্ষে ভারতে এসেছিল যে তাকে গভর্নর জেনারেল অফ বেঙ্গল করতে হবে এবং তার অধীনে মাদ্রাজ আর বম্বে প্রেসিডেন্সিকে আনতে হবে, কেন কি তারা ছাড়া কথা শুনবে না। এর জন্য ওই রেগুলেটিং অ্যাক্টকে আনা হয়েছিল 1773-তে। তো যাই হোক, এরপরে মুনরো, হেক্টর মুনরো, ডালহৌসি, এদের তো বিরাট বড় ভূমিকা রয়েছে। আয়ারকুটের সম্পর্কে আমি আগের দিন পড়িয়েছিলাম, আয়ারকুটের সম্পর্কে বলেছিলাম, ওয়েলেসলি রয়েছে, হুম, এই ইত্যাদি বিষয়গুলোকে মাথায় রাখতে হবে। ওকে, নাও আর কি, স্ট্রং ফিনান্সিয়াল ব্যাকআপ, ঠিক, এবং ব্রিটিশদের যে কোম্পানি ইস্ট ইন্ডিয়া কোম্পানি ছিল, হ্যাঁ আচ্ছা এখানে 7 নম্বর পয়েন্টটা আমি যুক্ত করি। 7 নম্বর পয়েন্ট যুক্ত করলে তাহলে এই বিষয়টা আলোচনা করতে সুবিধা হবে। 7 নম্বর পয়েন্টটা এখানে যুক্ত যেটা করব সেটা হচ্ছে যে বিজনেস টেন্ডেন্সি, বিজনেস টেন্ডেন্সি এটা কিন্তু ইংরেজদের সফলতার পিছনে বিরাট বড় গুরুত্বপূর্ণ ভূমিকা ছিল। বাকি যে সমস্ত ইউরোপিয়ান কান্ট্রি এখানে এসেছিল তাদের ব্যবসায়িক টেন্ডেন্সি থেকেও তাদের রিলিজিয়াস টেন্ডেন্সি, ধর্ম প্রপাগেশন করতে হবে বা এই বিষয়গুলো কিন্তু বেশি ছিল। যেহেতু অন্যান্য দেশ যারা যারা ভারতে এসেছিল তারা ভারতবর্ষে তাদের গভর্নমেন্ট ফর্ম হিসাবে এসেছিল, কিন্তু ইস্ট ইন্ডিয়া কোম্পানি একটা বিজনেস এন্টিটি হিসাবে ভারতে প্রবেশ করেছিল, যার কারণে ব্রিটিশরা সবসময় অর্থাৎ ইস্ট ইন্ডিয়া কোম্পানি সবসময় তাদের ফায়দাটা দেখতো, তাদের বিজনেস প্রফিটটাকে মাথায় রাখতো। যার কারণে বিজনেস প্রফিট যেহেতু মাথায় রয়েছে এবং তাদের যারা ইনভেস্টার্স আছে তাদেরকেও মুনাফা কামিয়ে দিতে হবে, কারণ 200 জন বড় বড় ব্যবসায়ী মিলে ইস্ট ইন্ডিয়া কোম্পানি তৈরি করেছিল, যার কারণে সেইখানে করাপশন হওয়ার চান্স কম ছিল। তাদের একটা বোর্ড অফ ডাইরেক্টর, বোর্ড অফ কন্ট্রোল ছিল যারা ব্যবসাটাকে ভালো করে দেখতো। সেই ক্ষেত্রে তাদের বিজনেস প্রফিট বা বিজনেস টেন্ডেন্সি কিন্তু তাদের ক্ষমতা বা মানে তাদের প্রতিপত্তির ক্ষেত্রে ভারতের বিশাল বড় ভূমিকা গ্রহণ করেছিল এবং তাদের ফাইন্যান্সিয়াল ব্যাকআপও কিন্তু খুব ভালো ছিল। কোম্পানির যে ইনকাম ছিল সেটা যথেষ্ট বেশি ছিল, হ্যাঁ, অন্যান্যদের থেকে, হ্যাঁ, এবং তাদের শেয়ার হোল্ডার্সদেরকে তারা হ্যান্ডসাম ডিভিডেন্ডসও প্রোভাইড করতো, যেটা আমি আলোচনা করলাম এখন।
এবং তাছাড়াও ইংল্যান্ড সেই সময় না ফ্যাবুলাস প্রফিটস আর্ন করছিল বিভিন্ন ট্রেড করে রেস্ট অফ দ্য ওয়ার্ল্ড। হ্যাঁ, সারা বিশ্বের সাথে ব্রিটেনদের কিন্তু একটা বাণিজ্যিক যোগসূত্র তৈরি হয়েছিল। হ্যাঁ, এবং তারা প্রচুর পরিমাণে অর্থ নিয়োগ করছিল এইখানে, এবং তার সাথে তারা কাঁচামাল সংগ্রহ করছিল, এবং শিল্প বিপ্লবের যে সূচনা বা প্রাককালে তারা কিন্তু অনেকটাই এগিয়ে গিয়েছিল। তো যার কারণে তাদের ফিনান্সিয়াল সাপোর্টটা কিন্তু খুব ভালো ছিল। আর কি, ন্যাশনাল প্রাইড, অবশ্যই ব্রিটিশদের থ্রাইভিং এর পেছনে তাদের ব্রিটিশ পিপল যারা ছিল না, তারা কিন্তু ন্যাশনালিস্ট প্রাইড ছিল, অর্থাৎ যে আমাদের ব্রিটিশ ঝান্ডা ভারতবর্ষে কায়েম করতে হবে বা ব্রিটিশ ঝান্ডা ভারতবর্ষে গাড়তে হবে, এরকম একটা টেন্ডেন্সি কিন্তু ছিল, ন্যাশনালিজম ছিল। তোমরা কি মানে ভাববে এই ন্যাশনালিজম, ব্রিটিশ ন্যাশনালিস্ট প্রাইডের উপরে কিন্তু 150 মার্কের, সরি 150 ওয়ার্ডের জন্য একটা কোয়েশ্চেন কিন্তু ইউপিএসসিতে জিজ্ঞেস করেছে। তো আমি এই সমস্ত বিষয়গুলো কোন কোন কোয়েশ্চেন কবে কোন সালে কি ধরনের কোয়েশ্চেন জিজ্ঞেস করেছে এইগুলো নিয়ে আমি একটা স্পেশাল ভিডিও করব, যাতে যাতে আমাদের মধ্যে ভয় তৈরি না হয় যে ডিসক্রিপটিভ হলে কি না কি হয়ে যাবে, কিচ্ছু না। ওকে, তো যাই হোক, আমরা এতগুলো কারণ দেখলাম ব্রিটিশ সাকসেসের পেছনে। এবার আমরা এক এক করে দেখব যে ব্রিটিশদের জয়গুলোকে আমরা দেখব। এইখানে আমাদের আলোচনার মধ্যে আমরা রাখবো যে ব্রিটিশদের বাংলা জয়, অর্থাৎ ব্রিটিশ কনকোয়েস্ট অফ বেঙ্গল। শুধু ব্রিটিশ কনকোয়েস্ট অফ বেঙ্গল তাই নয়, তাছাড়াও আমরা দেখব যে তোমার ব্রিটিশরা কিভাবে পাঞ্জাব দখল করলো, সিন্ধ দখল করলো, মারাঠা দখল করলো, ঠিক আছে না, এই বিষয়গুলো, মৈসুর কিভাবে দখল করলো, এই বিষয়কে ডিটেলসে আলোচনা করব, ঠিক আছে। চলো, আমি গল্পের মাধ্যমে বললে খেই হারিয়ে ফেলবো, তাই লাইন বাই লাইন এটাকে এক্সপ্লেন করব, যাতে আমাদের ভিডিওটা দেখতে দেখতে পড়াটা মুখস্থ হয়ে যায়, আলাদা করে যাতে আর পড়তে না হয়। ওকে, চলো তাহলে ব্রিটিশদের ব্রিটিশদের বাংলা জয়ের প্রাককালে বাংলার অবস্থা কি ছিল সেটা এই স্লাইডে তোমরা দেখতে পাচ্ছ। বাংলা ছিল বেঙ্গল দ্য রিচেস্ট প্রভিন্স অফ দ্য মুঘল এম্পায়ার। মুঘল এম্পায়ারের সব থেকে ধনী যে স্টেট ছিল দ্যাট ইজ বেঙ্গল। ওকে, ইনক্লুডেড প্রেজেন্ট ডে বাংলাদেশ, যেটা বাংলার মধ্যে তখন যেটাকে আমরা বিহার, উড়িষ্যা আর বাংলাদেশ বলছি আজকের দিনে দাঁড়িয়ে, এই সবকটাই কিন্তু বাংলার সাথে যুক্ত ছিল, অর্থাৎ বাংলার নবাবের অথরিটিতে এরা ছিল, যার কারণে বাংলাটা অনেক বড় একটা প্রভিন্স ছিল। ওকে, exports from Bengal to Europe consisted of raw products such as saltpeter, rice, indigo, pepper, sugar, silk, cotton textile, handicrafts, etc. অর্থাৎ বাংলা থেকেই তারা ম্যাক্সিমাম জিনিসকে আহরণ করত, সল্টপিটার, রাইস, ইন্ডিগো, পেপার, সুগার, মিল্ক, কটন, টেক্সটাইল, হ্যান্ডিক্রাফটস, এটসেট্রা। The English East India Company had vital commercial interests in trading in Bengal. বাংলাতে তাদের ব্যবসায়ের, হ্যাঁ দেখতে পাচ্ছ যে ব্রিটিশদের 60% ইম্পোর্ট এশিয়া থেকে, 60% ইম্পোর্ট কিন্তু বাংলাতে হতো। অর্থাৎ এশিয়া থেকে যদি ব্রিটিশরা 100% ইম্পোর্ট করতো, তাহলে সেটা কিন্তু 60% ইম্পোর্ট তাদের বাংলা থেকেই হতো। তাহলে বুঝতে পারছো বাংলার গুরুত্ব কতটা। During 1630s, regular contact of the British with Bengal continued when they established factories at Balasore, Hugli, Kasimbajar, Patna, Dhaka. অর্থাৎ যখন 1630-এর দশক থেকেই ব্রিটিশদের বাংলার সাথে একটা ভালো রিলেশন তৈরি হয়েছিল, যেখানে তারা বালাসোরে, হুগলিতে, কাশিমবাজার, পাটনা, ঢাকাতে তারা ফ্যাক্টরি এস্টাবলিশ করেছিল। এবং 1690-এর দশক আসতে আসতে তারা কলকাতার ফাউন্ডেশন করে ফেলেছিল। ওকে, জব চার্নকের মাধ্যমে কলকাতার ফাউন্ডেশন হয়ে গেছিল 1690 দশক আসতে আসতে, এবং সেইখানে কোম্পানি কিন্তু বাংলাতে তাদের একটা কমার্শিয়াল সেটেলমেন্ট তৈরি করে ফেলেছিল। এবং কোম্পানি মুঘল এম্পেররকে বাংলায় ফ্রিতে ট্রেড করার জন্য পার অ্যানাম 3000 টাকা তাদেরকে প্রোভাইড করত। ওকে, 3000 টাকা মুঘল সম্রাটকে তখন তারা বাংলাতে ফ্রি ট্রেড করার জন্য দিত। ইন কন্ট্রাস্ট, the company's exports from Bengal were worth more than, তুমি একবার কল্পনা করে দেখো, তারা তারা কোম্পানিকে, সরি, মোগল সম্রাটকে কত দিত প্রত্যেক বছর? 350 পাউন্ড দিত, ঠিক। কিন্তু তারা প্রত্যেক বছর ব্যবসা কত টাকার করতো দেখো তো, 50,000 পাউন্ডের বিজনেস করত, কিন্তু মুঘলকে দিত মাত্র 350 পাউন্ড। তার মানে বুঝতে পারছো তাদের প্রফিট আর মুনাফা এই বাংলা থেকে কত হতো। চলো
In 1700, Murshid Quli Khan became the Diwan of Bengal. মুর্শিদ কুলি খানকে অরঙ্গজেব তোমার আমাদের বাংলার দিওয়ান স্যার করে পাঠিয়েছিল। বলো স্যার বলো বলো। ওই স্লাইডে যেটা ইনকামটা লিখছিলাম তো লিখতে লিখতে একটু থেকে গেছে একটু। নো নিড টু রাইট ইউ, এটা তোমাকে তো দিয়েই দিব, তো আমি লেখা লাগবে না, জাস্ট মন দিয়ে শুনতে থাকো ভাই এখন। আচ্ছা ঠিক আছে। হ্যাঁ, আমার কথা কোনো লিখতে কিচ্ছু লিখতে হবে না, আমার কথা শুনতে থাকো, বাকি এটা তো আমি দিয়েই দিব। অর্থাৎ আমি চাইছি শুনতে শুনতে যাতে পড়াটা মুখস্থ হয়ে যায়। আমরা যেখানে ঘন্টা দিয়ে থাকবো এর মধ্যে যাতে আমরা আমাদের পড়াটাকে কমপ্লিট করে ফেলতে পারি। শুনতে থাকো শুধু। 1700 সালে মুর্শিদ কুলি খানকে অরঙ্গজেব বাংলার দিওয়ান করে পাঠিয়েছিল। পরবর্তীকালে যখন অরঙ্গজেবের মৃত্যু হলো, তারপর দেখা যাচ্ছে যে তোমার 1727 পর্যন্ত মুর্শিদ কুলি খান বাংলায় শাসন করছে, এবং 1717-তে মুর্শিদ কুলি খান একাধারে দিওয়ান এবং তার সাথে সাথে সে এইখানের যে গভর্নর সেটাও নিযুক্ত হয়ে গেল। তার মানে টোটাল বাংলার যে দায়িত্ব, রেভিনিউ কালেকশন থেকে শুরু করে আর্মিকে কন্ট্রোল করা থেকে শুরু করে সমস্তটাই মুর্শিদ কুলির হাতে চলে এসেছিল। He was succeeded by his son-in-law Shujaউদ্দিন, who ruled till 1739. দেখো, মুর্শিদ কুলি খায়ের পর তার জামাই সুজাউদ্দিন, সে সুজাউদ্দিন 1739 পর্যন্ত বাংলা শাসন করেছে। তারপরে সুজাউদ্দিনের পরে তার ছেলে অর্থাৎ মুর্শিদ কুলি খানের নাতি ছেলে, দ্যাট ইজ সরফরাজ খান, সে কি করেছিল না, সরি নাতি ছেলে বলছি, সরফরাজ খান ছিল তার নিজের ছেলে, ইনক্যাপেবল ছিল তিনি। মুর্শিদ কুলি খানের ছেলে সরফরাজ খান সিংহাসনে বসলো। যখন বাংলার মসনদে সরফরাজ খান বসলো, এই সরফরাজ খানকে না আলিবর্দী খান, আলিবর্দী খানকে ছিল বিহারের তিনি ছিলেন হচ্ছে গভর্নর। তো বিহারের গভর্নর আলিবর্দী খান সরফরাজ খানকে পছন্দ করতো না, এবং এটা মাথায় রেখে সুজাউদ্দিনকেও সে পছন্দ করতো না। মুর্শিদ কুলি খাঁ যতদিন মানে ছিল ততদিন আলিবর্দী খাঁ একটু ঠিকঠাক ভাবে আচরণ করেছে, বাট যখন মুর্শিদ কুলি খাঁর পতন হয়ে মৃত্যু হয়েছে, সুজাউদ্দিন চলে গেছে, সরফরাজ খানের সাথে তার বিরাট শত্রুতা হলো, এবং তখন আলিবর্দী খাঁ সরফরাজ খানকে হত্যা করলো, হত্যা করে সে বাংলার দখল নিল। এবং এইভাবে আলিবর্দী খাঁ, যার জেনারেশনে সিরাজউদ্দৌলা হবে, এই আলিবর্দী খাঁ 1756 পর্যন্ত বাংলাতে ছিল। এবং তারপর এই সময় কিন্তু আলিবর্দী খাঁ ইতিমধ্যে মোগল সম্রাটদেরকে সে বাংলা থেকে কোনো ধরনের ট্যাক্স শেয়ার দিত না, অর্থাৎ আলিবর্দী খাঁ তখন টোটালটাই বাংলাকে স্বাধীন করে ফেলেছে, মোগল সম্রাটকে শেয়ার কোনো কিছু দিচ্ছে না। তাহলে 1756 পর্যন্ত আলিবর্দী খাঁ শাসন করার পর তারপরের বছর তার নাতি ছেলেকে সে তার আলিবর্দী খাঁয়ের নাতি ছেলে সিরাজউদ্দৌলাকে সিংহাসনে বসালো। তো এই যে তার সিংহাসনে বসার আগে এইখানে একটা ঘটনা আছে, এই জায়গাটা পড়তে হবে। আন্ডার দ্য রুল অফ দিস রুলার্স, এই সমস্ত রুলার্সের শাসনকালে, অর্থাৎ মুর্শিদ কুলি খাঁ, সুজাউদ্দিন, সরফরাজ খাঁ, আলিবর্দী খাঁ, এই সমস্ত শাসকরা যখন বাংলা শাসন করছে, এই মুহূর্তে বাংলা কিন্তু প্রচুর পরিমাণে প্রগ্রেস করেছিল এদের নেতৃত্বে। এবং সেইখানে আরো কিছু কারণ ছিল। কি কারণ ছিল? যেমন তখন সারা ভারত জুড়ে একটা পলিটিক্যাল ডিস্টারবেন্স ক্রিয়েট হয়েছিল। কাদের মধ্যে? মারাঠাদের মধ্যে জাট রিভোল্টস হয়েছিল, মোগলদের সাথে চলছে, নাদির শাহের ইনভেশন হচ্ছে, আহমদ শাহ আবদালির ইনভেশন হচ্ছে। তো এই সমস্ত কিছু নর্থ ওয়েস্ট ভারতের উপরে হয়েছিল, নর্থ ওয়েস্ট ভারতের উপরে হয়েছিল, যার কারণে এই ডামাডোল থেকে বাংলা কিন্তু রেহাই পেয়েছিল, যার কারণে এই পরিস্থিতিতে বাংলা কিন্তু প্রসপার করেছিল খুব দ্রুত গতিতে। The region of Bengal was fortunate enough to escape these challenges, অর্থাৎ এই যে চ্যালেঞ্জেস গুলো উত্তর পশ্চিম ভারতে ঘটে চলেছিল, সেই জায়গা থেকে বাংলা রক্ষা পেয়েছিল। এবং ধীরে ধীরে কলকাতা এবং বাংলার আরো যে দুটো নগরী ছিল, দ্যাট ইজ ঢাকা আর মুর্শিদাবাদ, এখানে জনসংখ্যা বৃদ্ধি পেতে শুরু করেছিল। কলকাতার যে পপুলেশন ইনক্রিজ সেটা ড্রাস্টিক্যালি বিরাটভাবে বেড়েছিল, অর্থাৎ 1706 তে কলকাতার জনসংখ্যা যেখানে 15,000 ছিল, 1750 আসতে আসতে অর্থাৎ 50 বছরের মধ্যে সেইখানে 1 লক্ষ জনগণ হয়ে গেছিল। তার মানে বাংলার যে বড় বড় নগর কলকাতা, ঢাকা, মুর্শিদাবাদ, এই জায়গাগুলো হাইলি পপুলাস হয়ে উঠছিল, হাইলি জনগণের ইনক্রিজ হচ্ছিল এখানে। অলমোস্ট all the governors of Bengal strongly resented the special privileges enjoyed by the English company, as it meant a huge loss to the provincial exchequer. Okay,
So the friction between the English commercial interests and the Bengal government became the chief cause of the conflict between the two. অর্থাৎ এই মুহূর্তে কি হলো যে বাংলার যে গভর্নর যারা যারা ছিলেন, যারা যারা এসছেন ধীরে ধীরে করে, তাদের সাথে এবং ইংরেজদের সাথে ক্ল্যাশ হতে শুরু করলো। কারণ যখনই কোনো দেশের নেটিভ শাসক যখন শক্তিশালী হবে, তখন বিদেশি যারা এসছে তাদের ব্যবসা করতে প্রবলেম হবে। তো সেই ক্ষেত্রে ইংরেজদের সাথে ভারতীয় যারা, ভারতীয় বলতে বাংলার যারা শাসক তৎকালীন সময় ছিল, তাদের মধ্যে যে দ্বন্দ্ব সেটা শুরু করলো। ডিউরিং আ শর্ট পিরিয়ড বিটুইন 1757 to 1765, তাই এই বিবাদ একটা চূড়ান্ত রূপ গ্রহণ করলো 1757 থেকে 1765 মাঝখানে। দেখবো 1757-তে পলাশির বিদ্রোহ হচ্ছে, ঠিক তারপর ছোট ছোট ট্রিটি সাইন হচ্ছে বাংলার নবাবদের সঙ্গে, এবং ফাইনালি 1764 সালে গিয়ে বক্সার যুদ্ধের মাধ্যমে টোটাল বাংলার যা প্রতিপত্তি যা কিছু ছিল সেটা শেষ হলো, এবং ইংরেজদের এইখানে পত্তন বা ইংরেজদের এইখানে আধিপত্য বিস্তার হলো। না, এবার আলীবর্দী খান আর ইংরেজদের মধ্যে সম্পর্কে আমাদের পড়তে হবে। 1741 সালে আলীবর্দী খান বিহারের ডেপুটি গভর্নর ছিল, এবং সে বাংলার নবাব সরফরাজ খানকে হত্যা করলো। হত্যা করার পরে সে কি হলো, বাংলার সুবেদার হিসেবে নিজেকে এস্টাবলিশ করলো, এবং সে তখন মুঘল সম্রাটকে না, মুহাম্মদ শাহ তখন ছিল মুঘল সম্রাট, তাকে সে কিছু একটা লার্জ অ্যামাউন্ট অফ মানি পে করেছিল, ওকে, বাংলার নতুন সুবেদার হওয়ার জন্য। এবং এইভাবে আলীবর্দী খাঁ 1741 থেকে শুরু করে 15 বছর শাসন করেছে। ডিউরিং which he fought of the Marathas, the English took the advantage the Maratha incursion in Bengal, এবং সেই সময় সে তার শাসনকালে সে বাংলা, ইংরেজ এবং মারাঠা এই দুটো শক্তির সাথেই ছোট ছোট বিবাদে যুক্ত হয়েছে। মারাঠারা বাংলাতে এসে না বিভিন্ন সময় ইনভেশন করতো, ঠিক আছে, এসে তারা কিছু কিছু কালেক্ট করে নিয়ে চলে যেত, অবটেইনিং। আর এখানে কি হলো, বাংলার যে নবাব তার থেকে কিন্তু ইংরেজরা নিজেদের ফোর্ট উইলিয়ামকে, এই গল্পটা একটু বুঝতে থাকো, বিষয়টা হচ্ছিল কি, মারাঠাদের সেই সময় ঠগি, হ্যাঁ, মারাঠা ঠগিরা তখন কি করতো, এখানে আসতো, বাংলাতে এসে লুণ্ঠন করে নিয়ে, লুটতরাজ করে নিয়ে চলে যেত। ইংরেজদেরও কিন্তু প্রচুর ভয় ছিল মারাঠাদের উপর। তখন তারা কি করলো, এই আলীবর্দী খান এনাদের সাথে ইংরেজরা একটা চুক্তি করলো যে দেখো, তোমাদেরও ক্ষতি হচ্ছে, আমাদেরও ক্ষতি হচ্ছে। তো ইংরেজরা তখন সবে ফোর্ট উইলিয়ামের একটা সেটেলমেন্ট তৈরি হচ্ছে, তো বলছে যে এই ফোর্ট উইলিয়ামটা হচ্ছে আমাদের সেন্টার পয়েন্ট অফ কমার্স, তো এইটা যাতে রক্ষা করা যায় মারাঠাদের হাত থেকে, যার কারণে আমাদেরকে পারমিশন দেওয়া হোক কি না, ফোর্ট উইলিয়ামের চারিপাশ দিয়ে আমরা একটা মানে একটা ডিচ খনন করব, যাতে করে মারাঠাদের থেকে ফোর্ট উইলিয়ামকে রক্ষা করা যায়। এই পারমিশনটা তারা কিন্তু অবটেন করেছিল। কিন্তু পরবর্তীকালে আলীবর্দী খান যখন কর্ণাটকের দিকে দৃষ্টিপাত করলো, তখন বাংলাতে ইউরোপিয়ান কোম্পানিগুলো না তাদের সকল পাওয়ারটাকে বিস্তার করার চেষ্টা শুরু করলো। আর এই বিষয়টা সে রক্ষা করে সে কিন্তু সকল ইউরোপীয়কে বাংলা থেকে এক্সপেল করলো, ওকে, এক্সপেল করার কথা বললো, এক্সপেল যদিও করতে পারেননি তবু এক্সপেল করার কথা বললো। তাহলে আরো একবার এই জায়গাটা বোঝার চেষ্টা করি আমরা, যে যখন আলীবর্দী খাঁ এই সিচুয়েশনে দাঁড়িয়ে কর্ণাটকের দিকে, দাক্ষিণাত্যের দিকে তার দৃষ্টি নিক্ষেপ করলো, তখন দেখা যাচ্ছে যে বাংলাতে ইউরোপীয় কোম্পানিগুলো বা ইউরোপীয় যে সেটেলমেন্টগুলো তারা দবদবা তাদের শুরু হলো। আর এইটা দেখে, এইটা রিয়ালাইজ করে সে কিন্তু বাংলা থেকে ইউরোপিয়ানদের উৎখাত করার চেষ্টা শুরু করলো। কিন্তু 1756-তে তার মৃত্যু হলো, এবং তার নাতি ছেলে সিরাজউদ্দৌলা এই সিংহাসনে বসলো। বুঝতেই পারছো, ইংরেজরা তখন বাংলাতে বিরাট বড় একটা ঘাঁটি তারা তৈরি করে ফেলেছে। সেই ক্ষেত্রে না, সিরাজউদ্দৌলা যখন সিংহাসনে বসলো, তখন সিরাজউদ্দৌলা নবাব হিসেবে যা কিছু সম্মান পাওয়ার তার, ইংরেজরা কিন্তু যথোপযুক্ত সম্মান তাকে দেয়নি, ওকে। তাহলে সিরাজউদ্দৌলা কে ছিল, আলীবর্দী খাঁয়ের যে ছোট মেয়ে তার ছেলে ছিল হচ্ছে সিরাজউদ্দৌলা। তো এবার আসো, সিরাজউদ্দৌলার সামনে চ্যালেঞ্জগুলো কি ছিল। সিরাজউদ্দৌলা 20 বছর বয়সে সিংহাসনে বসেছিল, এবং সে সিংহাসনে বসার সাথে সাথে সে
অন্যান্য বিভিন্ন যে মানে তার তার নিজের রাজসভায়, তার নিজের কোর্টের যে ফ্যাকশনস, তার নিজের কোর্টের যে দ্বন্দ্ব, সেগুলো নিয়ে সে রাজা হয়েছিল। তার নিজের কাজিনদের সাথে তার লড়াই হতে শুরু করলো যে রাজা কেন সিরাজ হবে, আমরা কেন নয়, এই বিষয়টা নিয়ে। পূর্ণিয়ার যে নবাব ছিল শওকত জং, সে হস্টিলিটি শুরু করলো। তার যে পিসি ঘসেটি বেগম, সেও ষড়যন্ত্র শুরু করলো। কমান্ডার ইন চিফ মীর জাফর, সেও ষড়যন্ত্র শুরু করলো। আলিবর্দি খাঁয়ের যে মানে বোনের বর ছিল হচ্ছে এই মীর জাফর, এবং তার সাথে সেই সময় মুর্শিদাবাদে বসবাস করা যে সমস্ত ধনাঢ্য হিন্দু ব্যক্তিরা ছিল, বা হিন্দু ব্যাংকার্স, হিন্দু জমিদার, তারাও কিন্তু নবাবের সাথে অর্থাৎ সিরাজউদ্দৌলার সাথে একটা হস্টিলিটি রিলেশনে চলে গেল। There was a dominant group in his court comprising Jagat Seth, Omi Chand, Rai Vallabh, Rai Durlabh and others who opposed to him. অর্থাৎ সেই সময় তার রাজসভাতে জগৎ শেঠ, অমি চাঁদ, রাই বল্লভ, রায় দুর্লভ, ঠিক আছে, এই সমস্ত ব্যক্তিবর্গরা তার বিরুদ্ধে বা তার যে নবাবী, সেটার অপোজ করতে শুরু করলো। এইরকম একটা পরিস্থিতিতে এই ইন্টারনাল রাইভালরির মাধ্যমে সিরাজের কাছে তার পজিশন রক্ষা করার একটা থ্রেট তার সামনে উদয় হলো, এবং তার সাথে সাথে ইংলিশ কোম্পানির যে গ্রোয়িং কমার্শিয়াল অ্যাক্টিভিটি, সেটাও কিন্তু বাড়তে শুরু করলো। ইম্পালসিভ বাই নেচার অ্যান্ড ল্যাকিং এক্সপেরিয়েন্স, সিরাজ ফেল্ট ইনসিকিওর। আর যেহেতু মাত্র 20 বছর বয়সে সিরাজউদ্দৌলা সিংহাসনে বসেছিল, তাই তার অভিজ্ঞতাও কম ছিল, যার কারণে সে ইনসিকিউরিটিতে ভুগত। হ্যাঁ, এবং যার কারণে সে অল্পতেই ক্রুদ্ধ হতো, রেগে যেত। কেন ব্যাপারটা বোঝো, রাগের মাথায় নেওয়া সিদ্ধান্ত এটা কখনোই ঠিক হয় না। আর যেটা সিরাজের পতনের পেছনে একটা গুরুত্বপূর্ণ কারণ। সে যদি সত্যি সত্যি ডিপ্লোম্যাটিক ওয়েতে কাজ করত, তাহলে হয়তো আজকের ইতিহাসটা অন্যভাবে লেখা হতো। যেহেতু তরুণ তাজা যুবক, তাই রাগের মাথায় দেহের শক্তির বল দিয়ে যা খুশি করার চেষ্টা করেছে, কিন্তু সে পরাজিত হয়েছে। সে তোমার একটা যুদ্ধে শওকত জং, যে বিহারের পূর্ণিয়াতে ছিল, আলিবর্দি খাঁয়েরই একজন রিজেন্ট, তাকে সে কিন্তু পরাজিত করেছিল, হত্যা করেছিল। ঘসেটি বেগমকে সে ক্ষমতাচ্যুত করেছিল এবং ঘসেটি বেগমের সমস্ত সম্পদ সে অ্যাকোয়ার করে নিয়েছিল। মীর জাফরকে সরিয়ে দিয়েছিল গদি থেকে, এবং সেখানে মীর মদন, বিশ্বস্ত একজন ব্যক্তি মীর মদনকে তিনি বসিয়েছিলেন তার জায়গায়। ওকে, কাশ্মীর এর অফিসার, মানে একজন কাশ্মীরি অফিসার মোহনলাল, কাশ্মীরি হিন্দু, সেই মোহনলালকে তিনি অ্যাপয়েন্ট করেছিলেন তার অ্যাডমিনিস্ট্রেশন দেখার জন্য। ওকে, যে কিনা মোটামুটি প্রাইম মিনিস্টারের মতনই তাকে সহযোগিতা করত সেই সময়। এবার আসো পলাশির যুদ্ধের কাহিনী আমরা পড়ি। পলাশির যুদ্ধের কাহিনীর ব্যাকগ্রাউন্ডটা কি ছিল দেখো। ব্যাকগ্রাউন্ডটা হচ্ছে এই: দ্য অফিসিয়ালস অফ দ্য কোম্পানি মেড র্যাম্প্যান্ট মিসইউজ অফ ইটস ট্রেড প্রিভিলেজেস দ্যাট অ্যাডভার্সলি অ্যাফেক্টেড দ্য নবাবস ফিনান্স। অর্থাৎ ব্রিটিশরা, ইংলিশ মানে ইস্ট ইন্ডিয়া কোম্পানি বাংলাতে ব্যবসা করার জন্য যে প্রিভিলেজ পেয়েছিল, ট্রেড প্রিভিলেজ, সেটাকে তারা খুব বাজেভাবে মিসইউজ করতে শুরু করলো, যার কারণে নবাবের যে ইনকাম, নবাবের যে ফাইন্যান্স, সেটা কমতে শুরু করেছিল। ইংলিশরা কলকাতাতে ফর্টিফিকেশন শুরু করেছিল, মানে দুর্গ স্থাপন করতে শুরু করেছিল উইদাউট নবাবস পারমিশন, নবাবের পারমিশন, নবাব সিরাজউদ্দৌলার পারমিশন ছাড়া। এই সমস্ত বিষয়গুলো নবাবকে ক্রুদ্ধ করেছিল। এছাড়াও দ্য কোম্পানি ফার্দার ট্রাইড টু মিসলিড হিম, কোম্পানি তাকে বারবার মিসলিড করার চেষ্টা করেছে। অ্যান্ড কম্পাউন্ডেড দেয়ার সিন বাই গিভিং অ্যাসাইলাম টু আ পলিটিক্যাল ফিউজিটিভ কৃষ্ণদাস সন অফ রায়। দেখো, রায়দুল্লভের ছেলে কৃষ্ণদাস, যে নবাবের সিরাজউদ্দৌলার একজন শত্রু ছিল, তাকে ইংরেজরা আশ্রয় দিয়েছিল, ওকে, তাদের কাছে কলকাতাতে। এবং সেই কারণে এই রায়দুল্লভ কি করেছিল, রায়দুল্লভের ছেলে যে কৃষ্ণদাস, সে নবাবের যে ট্রেজার, ধন সম্পদ, সেটা নিয়ে পালিয়ে গিয়েছিল। ওকে, গিয়ে ইংরেজদের কাছে আশ্রয় নিয়েছিল, আর এই বিষয়টা নবাবকে খুব ক্রুদ্ধ করেছিল। The company, on its part, suspected that Shiraz would drastically reduce its trade privileges in conclusion with the French in Bengal. এবং সিরাজউদ্দৌলা কোম্পানির যে ট্রেড প্রিভিলেজগুলো ছিল, সেগুলোকে কমিয়ে দিয়েছিল, এবং সাথে সে ফরাসিদের মানে ফ্রেঞ্চদেরকেও কিন্তু ভারতবর্ষে ব্যবসা করার জন্য সুযোগ করে দিয়েছিল। আর এই সমস্ত বিষয় কিন্তু ইংরেজদেরকেও চটিয়ে দিয়েছিল। Thus, when Shiraz attacked and seized the English fort at Kolkata, it brought their hostility into the open. আর যখন সিরাজউদ্দৌলা
এই ইংলিশ তোমার কলকাতা অ্যাটাক করলো না, আলীনগর যখন আক্রমণ করলো, আলীনগর আক্রমণের মাধ্যমে কিন্তু তাদের অর্থাৎ সিরাজ আর ইংরেজদের মধ্যে যে শত্রুতা সেটা একদম ওপেনে চলে আসলো। মেনশন মে বি মেড হিয়ার অফ দ্য মাচ প্রপাগেটেড ব্ল্যাক হোল ট্র্যাজেডি। এখানে ব্ল্যাক হোল ট্র্যাজেডি, যদিও এই ব্ল্যাক হোল ট্র্যাজেডিকে অনেক ঐতিহাসিক বিশ্বাস করেন, অনেক ঐতিহাসিক বিশ্বাস করেন না। এখানে বলা হলো কি যে যখন আলীনগরে অ্যাটাক করলো সিরাজউদ্দৌলা, তখন 146 জন ইংরেজকে সে একটা ছোট্ট ঘরে বন্দি করে রেখেছিল, যার কারণে সেই ছোট্ট ঘরে 146 জনকে রাখার ফলে 123 জন দম বন্ধ হয়েই মারা গেছিল। এই ঘটনাটাকে বলা হয় ব্ল্যাক হোল ট্র্যাজেডি। যাই হোক, এই ব্ল্যাক হোল ট্র্যাজেডির কারণে কিন্তু মূল যে ঘটনা পলাশির যুদ্ধ ঘটেছিল, যদিও অনেক হিস্টোরিয়ানস এগুলোকে বিশ্বাস করেন, অনেকেই বিশ্বাস করেন না। ওকে, চলে আসো ব্যাটেল অফ পলাশিতে কি হলো। দ্য অ্যারাইভাল অফ এ স্ট্রং ফোর্স আন্ডার দ্য ব্রিটিশ কমান্ডার রবার্ট ক্লাইভ। রবার্ট ক্লাইভের নেতৃত্বে ব্রিটিশ ফোর্স তৈরি হতে শুরু করলো এবং তোমার মাদ্রাজ থেকে ইংরেজদেরকে সাপোর্ট করার জন্য একটা টিম বাংলাতে চলে আসলো। ক্লাইভ ফরগেট আ সিক্রেট অ্যালায়েন্স। যদিও যুদ্ধের আগেই, এই পলাশির যুদ্ধের আগেই রবার্ট ক্লাইভ সে কিন্তু নবাবের ঘরে যারা আছে, নবাবের বাড়িতে যারা রয়েছে তাদের সাথে একটা অলরেডি গোপন চুক্তি করে ফেলেছিল। অর্থাৎ এটা বলা হয় যে পলাশির যুদ্ধের আগেই ইংরেজদের জয় হয়ে গেছিল। সেখানে তারা মির্জাফরকে, রায়দুর্লভ, জগৎ শেঠ এদেরকে তারা কিন্তু নিজেদের অধীনে নিয়ে চলে গেছিল, অমিচাঁদকে নিজেদের অধীনে নিয়ে চলে গেছিল। আন্ডার দ্য ডিল মির্জাফর ওয়াজ টু বি মেড দ্য নবাব হু ইন রিটার্ন উড রিওয়ার্ড দ্য কোম্পানি ফর ইটস সার্ভিসেস। এবং তারা বলেছিল যে এই সিরাজউদ্দৌলাকে সরিয়ে দিয়ে মির্জাফর, তোমাকে আমরা রাজা করব, সো আমাদের দলে চলে এসো। দ্য সিক্রেট অ্যালায়েন্স অফ দ্য কোম্পানি উইথ দ্য কনস্পিরেটর্স ফার্দার স্ট্রেংথেন দ্য ইংলিশ পজিশন। আর এই যে মানে তাদের যে ষড়যন্ত্র সেটা কিন্তু ইংলিশ পজিশনকে শক্তিশালী করেছিল বাংলায়। সো দ্য ইংলিশ ভিক্টরি ইন দ্য ব্যাটল অফ প্যালাসি দ্যাট ইজ হেল্ড ইন 23 জুন 1757। ডেটটা পরীক্ষায় জিজ্ঞেস করে, মাথায় রেখে যেন ডেটটাও দিয়ে রেখেছি আমি, ডেটটাও পরীক্ষায় জিজ্ঞেস করে। 23 জুন 1757 was decided before the battle was even fought। অর্থাৎ যুদ্ধ জয়ের আগেই এই যুদ্ধ জয় হয়ে গেছিল। Due to the conspiracy, the Nawab's officials, the 50,000 strong force of Shiraz was defeated by a handful Clive's forces। অর্থাৎ সামান্য কয়েকজন ফোর্স নিয়ে রবার্ট ক্লাইভ নবাবের 50,000 সৈন্যকে পরাজিত করে দিয়েছিল। সিরাজউদ্দৌলাকে ক্যাপচার করা হলো এবং মির্জাফরের ছেলে মিরনের নির্দেশে তাকে হত্যা করা হলো। পলাশির যুদ্ধে ইংরেজদের একটা বিরাট বড় রিসোর্সেস তারা পেয়ে গেল বাংলাতে, এবং পলাশির যুদ্ধের পরে যা কিছু মানে ব্রিটিশদের মনোপলি বা ট্রেড বাংলাতে কিন্তু এস্টাবলিশড হয়ে গেল। এবং আলটিমেটলি বাংলার পরবর্তীকালে পলাশির যুদ্ধের পরে যারা যারা নবাব হয়েছে তারা ইংরেজদের হাতের পুতুল হয়েই রয়েছে। সিগনিফিক্যান্স অফ দ্য ব্যাটল অফ প্যালাসি। পলাশির যুদ্ধের সিগনিফিক্যান্স কি? অ্যাজ আ রেজাল্ট অফ দিস ভিক্টরি মীর জাফর বিকেম দ্য নবাব অফ বেঙ্গল। এই যুদ্ধের জয়ের ফলে মির্জাফরকে বাংলার নবাব করা হলো। সে কোম্পানিকে প্রচুর টাকা দিয়েছিল এবং তার সাথে 24 পরগনার জমিদারি ইংরেজদেরকে সে দিয়ে দিয়েছিল। ব্যাটল অফ পলাশি হ্যাড পলিটিক্যাল সিগনিফিক্যান্স ফর ইট লেড দ্য ফাউন্ডেশন অফ ব্রিটিশ এম্পায়ার ইন ইন্ডিয়া। এবং ভারতবর্ষে ব্রিটিশ এম্পায়ার, ব্রিটিশ সাম্রাজ্য স্থাপনের ক্ষেত্রে পলাশির যুদ্ধের একটা রাজনৈতিক সিগনিফিক্যান্স বা গুরুত্ব রয়েছে। It has been rightly regarded as the starting point of British rule in India। এবং এই জন্যই বলা হয় পলাশির যুদ্ধ হচ্ছে ভারতবর্ষে ব্রিটিশ শাসনের সূচনা বা সূত্রপাত। The battle established the military supremacy of the English in Bengal। বাংলায় ব্রিটিশদের মিলিটারি সুপ্রিম্যাসি এস্টাবলিশড হয়েছিল এই পলাশির যুদ্ধের মাধ্যমে। তাদের মেইন রাইভালস ছিল তখন কে? ফ্রান্স। ফ্রান্স ছিল তাদের মেইন রাইভালস। বাংলা থেকে তাদের উৎখাত করা হলো, যাদেরকে সিরাজউদ্দৌলা পারমিশন দিয়েছিল ব্যবসা করার জন্য। They obtained a grant of territories for their maintenance of a properly equipped military force and their prestige increased manifold। তাদের যে মোটামুটি প্রেস্টিজ বলো, মিলিটারি ফোর্স, ইকুইপমেন্ট বলো, সেটা বিরাটভাবে বৃদ্ধি পেয়েছিল। But there was no apparent change in the form of government, though the supreme control of affairs passed to Clive।
on whose support the Nawab Mir Jafar was entirely dependent for maintaining his newly acquired position. অর্থাৎ মির্জাফর রাজা হলেও, মির্জাফর নবাব হলেও তার সমস্ত কিন্তু দায় দায়িত্ব কর্তৃত্ব সব কোম্পানির হাতেই ছিল। The sovereignty of the English over Calcutta was recognized, এবং কলকাতাতে ইংরেজদের যে আধিপত্য সেটা প্রতিষ্ঠিত হয়েছিল। and the English posted a resident at নবাবস কোর্ট, এবং সবথেকে গুরুত্বপূর্ণ কথা, ইংরেজরা নবাবের কোর্টে একজন রেসিডেন্টকে রেখেছিল, অর্থাৎ নবাবের কার্যক্রমকে মানে অবজার্ভ করার জন্য একজন ইংরেজকে নবাবের কোর্টে রেখেছিল। আমরা দেখব ধীরে ধীরে যখন পড়তে থাকবো, যখনই ইংরেজরা ভারতীয়দের বিষয়ে হস্তক্ষেপ করেছে তখনই তারা কি করেছে, একজন ইংরেজকে তাদের রাজসভাতে রেখে দিয়েছে যাতে সে অবজার্ভ করতে পারে কি হচ্ছে বিষয়টা। মীর কাসিম আর তার 1760-এর যে ট্রিটি সেটা আমরা এবার দেখতে চলেছি। দেখো, মীর জাফরকে সিংহাসনে বসানোর ফলে কি হলো, আমরা আগে এটা আলোচনা করে এসেছি, মনে পড়বে তোমাদের। মীর জাফর ইংরেজদের যে আধিপত্য সেটাকে মেনে নিতে পারছিল না, কারণ সকল কাজে তাকে ইংরেজদের পারমিশন নিতে হচ্ছিল, ইংরেজরা তার সকল কাজে বাধা সৃষ্টি করছিল। যার কারণে মীর জাফর তখন ভাবলো, এক কাজ করি, এই ইংরেজদের আধিপত্য কমানোর জন্য মীর জাফর ডাচদেরকে বাংলাতে ব্যবসা করার জন্য, সেটেলমেন্ট করার জন্য ডেকেছিল বা আহ্বান করেছিল, মনে পড়ে? মীর জাফর ডেকেছিল, যার কারণে না মীর জাফরের প্রতি কোম্পানি কিন্তু রুষ্ট হয়েছিল। আর তখন মীর জাফরকে, এই দেখো এটা লেখাই রয়েছে এখানে, যে মীর জাফর ওয়াজ ইনক্রিজিংলি ইরিটেটেড বাই দ্য ইন্টারফিয়ারেন্স অফ ক্লাইভ, হি এন্টার্ড ইনটু আ কনস্পিরেসি উইথ দ্য ডাচ অ্যাট চুচুড়া। চুচুড়াতে যে ডাচ সেটেলমেন্ট ছিল তাদের সাথে সে ষড়যন্ত্র করতে শুরু করলো, কিন্তু ডাচদেরকে 1759 সালে ইংরেজরা বেদরার যুদ্ধ বা এটাকে ব্যাটেল অফ হুগলি বা ব্যাটেল অফ চুচুড়া বা ব্যাটেল অফ বেদরা বা ব্যাটেল অফ হুগলি বলে, এই 1759-এ পরাজিত করলো। তাহলে ডাচদের এখানে শেষ হলো। আর এই যে মীর জাফর ডাচদের সাথে মিশে ইংরেজদের বিরুদ্ধে যে চক্রান্ত করছিল, এর জন্য মীর জাফরকে তারা সরিয়ে দিল। হ্যাঁ, মানে যে তাকে একটা ছোট্ট একটা পেমেন্ট দিয়ে তাকে সরিয়ে দিল। ওকে, এবং তারপরে তার সিংহাসনে বসানো হলো কাকে না, মিরন। ঠিক আছে, মীর জাফর যখন মৃত্যু হলো, মীর জাফরের মৃত্যুর পর মিরনকে সিংহাসনে বসানো হলো। ওকে, মিরনকে সিংহাসনে বসানো হলো, এবং তখন না একটা ক্ল্যাশ শুরু হলো তার মধ্যে, মিরন আর মীর কাসিমের মধ্যে। ঠিক আছে, এবং তারপর মীর জাফরের জামাই মীর কাসিম সে কি করলো, আর আচ্ছা, এদের মধ্যে গন্ডগোল শুরু হলো। এবার ভ্যানসিটার্টের গুরুত্বটা দেখতে হবে। ভ্যানসিটার্ট তখন কলকাতার নতুন গভর্নর হয়ে নিযুক্ত হলেন, এবং সে মীর কাসিমকে মানে সাপোর্ট করলেন। হ্যাঁ, এবং তাদের মধ্যে একটা ট্রিটি সাইন হলো 1760-এ, যে কিনা কোম্পানি মীর কাসিমকে মিরনের বিরুদ্ধে যা কিছু হোক না কেন সে সহযোগিতা করবে। এবং এই যে 1760-এর যে মীর কাসিমের সাথে কোম্পানির যে চুক্তি হলো, অর্থাৎ গভর্নর অফ ক্যালকাটার যে চুক্তি হলো, সেটা কি, মীর কাসিম অ্যাগ্রিড টু সিড টু দ্য কোম্পানি দ্য ডিস্ট্রিক্ট অফ বর্ধমান, মিদনাপুর, চিটাগং। অর্থাৎ এটা সিদ্ধান্ত হলো যে দেখো, মীর জাফর কি দিয়েছিল, মীর জাফর দিয়েছিল হচ্ছে তোমার দক্ষিণ তো ছিল না তখন, 24 পরগনা জেলার জমিদারি দিয়েছিল। আর মীর কাসিম বলল যে আমি যদি নবাব হই তাহলে আমি আপনাদের বর্ধমান, মেদিনীপুর এবং চিটাগং, যেটা বর্তমানে বাংলাদেশে রয়েছে, এই চিটাগং দিয়ে দেব। দ্য কোম্পানি উড গেট হাফ অফ দ্য শেয়ার ইন চুনাম ট্রেড অফ সিলেট, এবং সিলেটে যে চুনাম যে ট্রেড ছিল সেটাতে তারা হাফ শেয়ার নেবে। মীর কাসিম সমস্ত কিছু এগ্রিড হলো এই সমস্ত পে আউট করার জন্য। তারপর কি হলো, আসো, মীর কাসিম প্রমিস টু পে সাম অফ ₹5 লাখ টুয়ার্ডস ফাইন্যান্সিং দ্য কোম্পানিজ ওয়ার এফার্টস ইন সাউদার্ন ইন্ডিয়া, এবং বলা হলো যে কোম্পানি যখন দক্ষিণ ভারতে কোনো যুদ্ধ লড়তে যাবে তখন তার ফাইন্যান্সিং এর কাজের জন্য মীর কাসিম কোম্পানিকে 5 লক্ষ টাকার মানে দিবে আর কি, হেল্প দেবে। ইট ওয়াজ এগ্রিড দ্যাট মীর কাসিমস এনিমিজ ওয়্যার দ্য কোম্পানিজ এনিমিজ, এবং এটা হলো যে মীর কাসিমের শত্রু কোম্পানির শত্রু, এবং কোম্পানির শত্রু মীর কাসিমের শত্রু, এবং কোম্পানির বন্ধু মীর কাসিমের বন্ধু। এটা মীর কাসিমের বন্ধু, কোম্পানির বন্ধু, এই ট্রিটিটাও সাইন হলো সেখানে। It was agreed that tenants of the Nawab's territory would not be allowed to settle in the lands of company and vice versa. বলা হলো যে নবাবের যারা টেন্যান্টস আছে, নবাবের যারা জমিদার আছে, তারা ইংরেজদের সেটেলমেন্টে প্রবেশ করতে পারবে না, এবং ইংরেজদের যারা জমিদার বা সেটেলমেন্ট তারা নবাবের ভূমিতে আসতে পারবে না, এটাও সাইন হলো।
under the pressure of the company, Mir Jafar decided to resign. এই মুহূর্তে মির জাফর রিজাইন করতে বাধ্য হলো ইন ফেভার অফ মীর কাসিম, মীর কাসিমের ফেভারে, এবং তাকে পেনশন দেওয়া হলো 1500 টাকা পেনশন সে পারানাম পাবে এই শর্তে মীর জাফর সিংহাসন ছেড়ে দিল। এরপর মীর কাসিম নবাব হলো। মীর কাসিম নবাব হয়ে কি কি কাজ করলো না, মীর কাসিম একজন দক্ষ বাংলার নবাব হয়েছিল যে আলীবর্দী খায়ের পরে এসছিল, মানে বলা হচ্ছে যে আলীবর্দী খায়ের পরে দক্ষ নবাব বাংলা যদি বলতে হয় মীর কাসিম ছিল। সে ক্ষমতায় আসার পরে তার ক্যাপিটাল সে মুর্শিদাবাদ থেকে সরিয়ে বিহারের মুঙ্গেরে নিয়ে গেল। এই যে বিহারের মুঙ্গেরে তার ক্যাপিটাল শিপমেন্টের পেছনে একটা কারণ ছিল, সে চাইতো যে কোম্পানি যেহেতু কলকাতাতে তাদের সেটেলমেন্ট বিরাটভাবে বানিয়ে ফেলেছে, সেই কারণে তার ক্যাপিটাল মুর্শিদাবাদ যেহেতু কলকাতার কাছাকাছি, তাই কলকাতা থেকে একটু দূরে তার রাজধানীকে নিয়ে যেতে হবে, কারণ কলকাতা থেকে বা কোম্পানি থেকে তার রাজধানীকে সিকিউর করতে হবে, এই জন্য তার রাজধানী ট্রান্সফার করেছিল। His other important steps were recognizing the bureaucracy with the men of his own choice and remodeling the army to enhance his skill and efficiency। অর্থাৎ সে নিজের ক্ষমতাটাকে টিকিয়ে রাখার জন্য তার নিজের যে লোকেরা ছিল, অর্থাৎ নবাবী তার যে নিজের বাড়িতে সে কিছু তার নিজের পছন্দের লোকগুলোকে ক্ষমতায় বসিয়েছিল এবং আর্মিকে তিনি খুব রিমডেলিং করেছিল। এবার আসো ব্যাটেল অফ বক্সার হবে। ব্যাটেল অফ বক্সার হওয়ার পেছনে কারণ কি, ব্যাকগ্রাউন্ড কি? The company had thought that Mir Qasim would prove to be an ideal puppet for them। কোম্পানি ভেবেছিল যে মীর কাসিম তাদের একটা সুন্দর হাতের পুতুলে পরিণত হবে, কিন্তু মীর কাসিম সেটা হয়নি। রামনারায়ণ যে বিহারের ডেপুটি গভর্নর ছিল, সে তোমার ওয়াজ নট রেসপন্ডিং to repeated requests by the Nawab to submit the accounts of the revenues of Bihar। বিহারে কি রেভিনিউ কালেকশন হচ্ছে বা বিহারের রেভিনিউ সম্পর্কে যখন একটা রিপোর্ট নবাব চাইলো, তখন বিহারের গভর্নর যে ডেপুটি গভর্নর ছিল রামনারায়ণ, সে সেটা দিতে রাজি হলো না, দিল না, যার কারণে মীর কাসিম রেগে গিয়েছিল। মীর কাসিম কুড নট টলারেট দিস ওপেন ডিফেন্স অফ হিজ অথরিটি, যে মীর কাসিম নবাব তার কথাই তার গভর্নর শুনছেন। But Ramnarayan was supported by the English officials of Patna। এবং এই মুহূর্তে রামনারায়ণ কোথায় পৌঁছে গেল? পাটনাতে যে ইংরেজ অফিসিয়ালস ছিল তার কাছে পৌঁছে গেল যে দেখো ভাই, মীর কাসিম আমার থেকে সমস্ত রিপোর্ট চাইছে কিন্তু আমি দেবো না। তখন ইংরেজরা বলবো আচ্ছা ওকে ওকে ঠিক আছে, তুমি চাপ নিও না, আমরা তোমাকে সহযোগিতা করব। আর এই যে বিষয়টা মীর কাসিমকে কিন্তু বিশেষভাবে খেপিয়ে তুলেছিল। দিস মিসইউজ অফ কোম্পানিজ দস্তক অর ট্রেড পারমিট by company officials also resulted in tensions between the নবাব and the English। আর এই ঘটনায় নবাব আর ইংরেজদের মধ্যে একটা টেনশনের কারণ হয়ে দাঁড়িয়েছিল। দস্তকের অপব্যবহার মানে হচ্ছে নবাবের যে ট্যাক্স কালেকশন সেখানে ঘাটতি পড়া। ইট অলসো মেড দ্য লোকাল মার্চেন্টস ফেস আনইকুয়াল কম্পিটিশন উইথ দ্য কোম্পানি মার্চেন্টস। এবং যে সমস্ত নবাবের এঙ্গেজড করা যারা মার্চেন্টস ছিল, তারা কোম্পানির মার্চেন্টসদের সাথে কম্পিটিশনে এটে উঠতে পারছিল না, যার কারণে নবাবের নিযুক্ত করা ব্যবসায়ীরা ট্যাক্স দিতে পারছিল না, যাতে নবাবের রেভিনিউতে ঘাটতি পড়ছিল। সমস্ত কিছু মিলিয়ে ঝুলিয়ে কিন্তু মীর কাসিম ক্রুদ্ধ হয়েছিল। বাই অ্যান ইম্পেরিয়াল ফারমান দ্য ইংলিশ কোম্পানি হ্যাড অবটেন্ড দ্য রাইট টু ট্রেড ইন বেঙ্গল উইদাউট পেইং ট্রানজিট ডিউজ অর টোলস। অর্থাৎ মোগল সম্রাটদের থেকে কোম্পানি এর মধ্যে কি করেছে, বিভিন্ন টোলস, বিভিন্ন মানে তোমার পারমিশন বা ফরমান পেয়েছে, পেয়ে আর বাংলার নবাবকে পাত্তাই দিচ্ছিল না। However, the servants of the company also claimed the same privileges for the private trade। এবং কোম্পানির যারা প্রাইভেট ট্রেডার্স ছিল তারাও কিন্তু কোম্পানি যা যা সার্ভিস পেত তারাও সেগুলো নেওয়া শুরু করেছিল। কোম্পানির সার্ভেন্টস অলসো সোল্ড দস্তক টু ইন্ডিয়ান মার্চেন্টস ফর আ কমিশন। এবং কোম্পানির যারা সার্ভেন্টস ছিল তারাও ইন্ডিয়ান মার্চেন্টসদেরকে তাদের একটা কমিশনের মাধ্যমে তাদের দস্তক বিক্রি করতে শুরু করলো। কিন্তু দস্তক দেওয়ার রাইট কার আছে? দস্তক দেওয়ার রাইট আছে নবাবের, কিন্তু সেই দস্তক নবাবের রাইট থেকে কোম্পানি নিজেদের অ্যাটেন্ড করা দস্তক থেকে ভারতীয় ব্যবসায়ীদেরকে দস্তক দিতে শুরু করলো। বিসাইডস দে ইউজড কোর্সিভ মেথডস to get goods at cheaper rates।
which was against the spirit of the duty-free trade. Okay, the duty-free trade simply meant by buying cheap in an otherwise competitive market. Mir Qasim decided to abolish the duties altogether, but the British protested against this and insisted upon having preferential treatment as against the other traders. The Nawab Company, বুঝতে পারছো এই জিনিসগুলো ইকোনমিক্যাল টার্মস, মানে মীর কাসিম সিদ্ধান্ত নিয়েছিল যে যত ধরনের মানে ডিউটিস রয়েছে সেগুলোকে সব নির্মূল করে দিবে। আর যখন এই ডিউটিস নির্মূল হবে তখন অন্যান্য যারা কোম্পানি ছাড়া অন্যান্য ব্যবসায়ী যারা আছে তারাও লাভবান হবে, আর এতে ব্রিটিশদের ক্ষতি হবে। এই জন্য ব্রিটিশরাও এই বিষয়টা মেনে নিতে পারছে না। নবাব আর কোম্পানি টাসেল ওভার ট্রানজিট ডিউটি লেড to the outbreak was between the English and Mir Qasim in 1763। আর এই যে তোমার যে ট্রেড যে ডিউটি, ট্রানজিট ডিউটি, এইটা নিয়েই তাদের মধ্যে লড়াই শুরু হলো 1763-তে। দ্য ইংলিশ গেইনড সাকসেসিভ ভিক্টরিজ অ্যাট কাটওয়া, মুর্শিদাবাদ, গিরিয়া, সুটি অ্যান্ড মুঙ্গের। এই সমস্ত ছোট ছোট যুদ্ধগুলোর সাথে কিন্তু মীর কাসিমের থেকে সাকসেসিভলি ইংরেজ গেইন করে নিল, ইংরেজ সফল হয়ে গেল। মীর কাসিম এবার কি করলো, পালিয়ে গেল কোথায়, অবধে। যখন 1763 সারা বছর জুড়ে কতগুলো যুদ্ধ হয়েছিল, কাটোয়ার যুদ্ধ, মুর্শিদাবাদ, গিরিয়া, সুটি, মুঙ্গের, এই সমস্ত যুদ্ধে মীর কাসিম পরাজিত হচ্ছিল ইংরেজদের থেকে। সেই সময় মীর কাসিম পালিয়ে চলে গেল অবধে। অবধে গিয়ে সে একটা কনফেডারেসি ফর্ম করলো। সেই কনফেডারেসিতে 3 জন থাকলো। কে কে যুক্ত হলো, কে কে? অবধের নবাব সুজাউদ্দৌলা, মোগল সম্রাট শাহ আলম সেকেন্ড আর বাংলার মীর কাসিম, এই 3 জনে মিলে একটা কনফেডারেসি তৈরি করলো, করে ইংরেজদের বিরুদ্ধে যুদ্ধযাত্রা করলো। আর সেটাই হচ্ছে আমাদের ব্যাটল অফ বক্সার। দ্য কম্বাইন্ড আর্মিজ অফ মীর কাসিম, দ্য নবাব অফ আওয়াধ আর শাহ আলম সেকেন্ড ওয়ার ডিফিটেড বাই দ্য ইংলিশ ফোর্স আন্ডার মেজর হেক্টর মুনরো অ্যাট বক্সার অন 22 অক্টোবর 1764। 1764 22 অক্টোবর বক্সারে এই সকলের পরাজয় ঘটলো। তখন কোম্পানির যে কমান্ডার ছিল হেক্টর মুনরোর হাতে। দ্য ইংলিশ ক্যাম্পেইন আগেনস্ট মীর কাসিম ওয়াজ শর্ট বাট ডিসাইসিভ। ইংরেজদের মীর কাসিমের সাথে এই লড়াই সংক্ষিপ্ত ছিল কিন্তু ডিসাইসিভ ছিল, হ্যাঁ, খুবই দৃষ্টান্তমূলক ছিল। কেন? The importance of this battle lay in the fact that only the Nawab of Bengal but also the Mughal Emperor of India was defeated by the English। এটা যে শুধুমাত্র বাংলার নবাবের পরাজয় হয়েছিল তা নয়, এখানে মোগল সম্রাট যে ভারতবর্ষের সম্রাট তাকেও পরাজিত করা হয়েছিল। বাংলার নবাব, অবধের নবাব, সকলের পরাজয় ঘটেছিল। The victory made the English a great power in northern India and contenders of the supremacy ওভার দ্য হোল কান্ট্রি। এবং সারা ভারতের জন্য ইংরেজদের সুপ্রিমেসি কায়েম হয়েছিল এই বক্সার যুদ্ধের মাধ্যমে। এই যুদ্ধের পরে, বক্সার যুদ্ধের পরে মির্জাফরকে আবার নবাব করা হলো। ওকে, আবার নবাব করা হলো। কখন? দেখো, বক্সার যুদ্ধের আগেই যেহেতু যখন মীর কাসিম পালিয়ে গিয়েছিল না, তখনই কিন্তু নবাব মির্জাফরকে নবাব করে দিয়েছিল। ওকে, 1763-তে যখন মীর কাসিম আর কোম্পানির খারাপ যখন সম্পর্ক চলছিল তখন মির্জাফর আবার বাংলার নবাব হলো। এবং সে মেদিনীপুর, বর্ধমান, চিটাগং টু দ্য ইংলিশ ফর দ্য মেইনটেনেন্স দেয়ার আর্মি, এবং এই সমস্ত জায়গাতে এই জায়গাগুলো তো দিয়েই দিয়েছিল। এবং আরেকটা ঘটনা ঘটলো, মির্জাফরকে দিয়ে এই মেদিনীপুর, বর্ধমান, চিটাগঞ্জে ইংরেজরা তাদের সৈন্য রাখবে এবং তাদের যা মেইনটেনেন্সের খরচ সেটাই বাংলার নবাব মির্জাফর দেবে, এটাও এখানে ঠিক হয়ে গেল। এই যে বক্সার যুদ্ধের আলোচনা করলাম, এইখানে রবার্ট ক্লাইভের একটু গুরুত্ব সম্পর্কে জানতে হবে। A survey of this period of British rule cannot be completed without a reference to Robert Clive, who joined the army after resigning from a clerk's post. রবার্ট ক্লাইভ ইংরেজ সরকারের অধীনে একটা ক্লার্ক পোস্টে চাকরি করত। সেই ক্লার্ক পোস্ট থেকে সে রিজাইন দিয়ে সে ইংলিশ আর্মিতে জয়েন করেছিল এবং ভারতবর্ষে এসেছিল।
হি ওয়াজ ইনস্ট্রুমেন্টাল ইন লাইং দ্য ফাউন্ডেশনস অফ ব্রিটিশ পাওয়ার ইন ইন্ডিয়া, এবং ভারতবর্ষে ব্রিটিশ পাওয়ারের ফাউন্ডেশন তার হাত ধরে স্থাপন হয়েছিল। হি ওয়াজ মেড দ্য গভর্নর অফ বেঙ্গল টুয়াইস, তাকে দুইবার বাংলার গভর্নর করা হয়েছিল 1757 থেকে 1760 পর্যন্ত, এবং পরবর্তীকালে 1765 পলাশীর যুদ্ধের পরে 1765 থেকে 1767 পর্যন্ত। হি অ্যাডমিনিস্ট্রার্ড বেঙ্গল under the dual government system till his return to England, where he allegedly committed suicide in 1774, এবং বলা হয় যে সে ভারত থেকে ফিরে গিয়ে তার দেশে গিয়ে 1774 গিয়ে সুইসাইড করেছিল ফর এনি সাম রিজন। সো লিভ ইট, এটা কেউ কেউ বিশ্বাস করে, কেউ কেউ বিশ্বাস করে না। মেদিনীপুর, বর্ধমান, চিটাগং এই সমস্ত ইংরেজদের যে আর্মি তার মেইনটেনেন্সের বিষয়টা বাংলার নবাবের উপরে এসে পড়েছিল। দ্য ইংলিশ ওয়্যার অলসো পারমিটেড ডিউটি ফ্রি ট্রেড ইন বেঙ্গল, বাংলায় ডিউটি ফ্রি ট্রেডের পারমিশন তারা পেয়েছিল, এক্সেপ্ট ফর আ ডিউটি টু পার্সেন্ট অফ সল্ট, যদিও সল্টের ওপরে কিছু একটা ডিউটি ছিল। আফটার দ্য ডেথ অফ মির্জাফরের মৃত্যুর পর তার মাইনর ছেলে নিজামুদ্দৌলাকে সিংহাসনে বসানো হলো, বাট the real power and administration lay the hands of Naib Subadar, who could be appointed or dismissed by the English. Okay, এরপরে ট্রিটি অফ এলাহাবাদ সাইন হলো। রবার্ট ক্লাইভ concluded two important treaties at Allahabad in August 1765, one with Nawab of Awadh and other with the Mughal Emperor Shah Alam II। অর্থাৎ এই বক্সার যুদ্ধ হয়ে যাওয়ার পর নবাবের অবধের নবাব আর মোগল সম্রাট দ্বিতীয় শাহ আলমের সাথে সে চুক্তি করেছিল এলাহাবাদে। এরপর আসো নবাব সুজাউদ্দৌলা, সে নবাব হওয়ার পরে এগ্রি করেছিল কি, যে সে সারেন্ডার আলাহাবাদ অ্যান্ড কারা টু এম্পেরর শাহ আলম সেকেন্ড, সে শাহ আলম সেকেন্ডকে এলাহাবাদ সারেন্ডার করেছিল। 50 লক্ষ টাকা সে কোম্পানিকে দিয়েছিল, ঠিক আছে, যুদ্ধের ক্ষতিপূরণ হিসেবে। এবং বলবন্ত সিং যে বানারসের জমিদার ছিল, হ্যাঁ, ফুল পজেশন অফ হিজ স্টেট, তাকে ফিরিয়ে দেওয়া হয়েছিল বলবন্ত সিংকে। কারণ কি বলছো, বলবন্ত সিং না ইংরেজদেরকে সহযোগিতা করেছিল। শাহ আলম সেকেন্ড অ্যাগ্রিড টু, এবং শাহ আলম সেকেন্ড কিসে অ্যাগ্রিড করেছিল, মুঘল সম্রাট, রেসাইড অ্যাট এলাহাবাদ টু বি ceded to him by the Nawab of Awadh under the company's protection, issue a farman granting the Diwani of Bengal, Bihar and Odisha to the East India Company in lieu of annual payment of rupees 26 lakh, অর্থাৎ পার অ্যানাম 26 লক্ষ টাকার মানে একটা অ্যানুয়াল পেমেন্টের পরিবর্তে বাংলা, বিহার, উড়িষ্যা এই টোটাল দিওয়ানি এর গ্র্যান্ড ইস্ট ইন্ডিয়া কোম্পানিকে দেওয়া হয়েছিল। Provisions of rupees 53 lakhs to the company in return of Nijamat functions, military defense policy and administration or justice, ঠিক আছে। said provinces Clive did not want to annex Awadh because it would have placed the company under an obligation to protect an extensive land frontier from the Afghan and the Maratha invasions। এটা খুব গুরুত্বপূর্ণ। কোম্পানি কিন্তু সরাসরি লর্ড ক্লাইভ সরাসরি অওয়াধকে নিজেদের সাম্রাজ্যে যুক্ত করেনি, সে অওয়াধকে একটা সভরেনিটি, মানে কি বলতে পারো, এক ধরনের মাইল্ড সভরেনিটি কিন্তু দিয়ে রেখেছিল। কেন জানো, কারণ অওয়াধ যদি তার সীমানার মধ্যে চলে আসে তাহলে এত বড় সাম্রাজ্যকে রক্ষা করা সম্ভব হবে না। তাই একটা মাইল্ড ইমিউনিটি বা মাইল্ড সভরেনিটি অওয়াধকে দিয়ে রাখা হয়েছিল, যাতে কিনা তার মাধ্যমে মারাঠাদের এবং আফগানদের যে প্রতিরোধ সেটাকে রক্ষা করা যায়। দ্য ট্রিটি মেড দ্য নবাব আ ফার্ম ফ্রেন্ড অফ দ্য কোম্পানি, এবং এই চুক্তির মাধ্যমে কোম্পানির সাথে নবাবের একটা বেশ বন্ধুত্ব বা সখ্যতা তৈরি হয়েছিল। অ্যান্ড টার্নড আওয়াধ ইন্টু আ বাফার স্টেট, এবং আওয়াধকে একটা বাফার স্টেটে কনভার্ট করা হয়েছিল। সিমিলারলি ক্লাইভস অ্যারেঞ্জমেন্ট উইথ শাহ আলম সেকেন্ড ওয়াজ ইন্সপায়ার্ড বাই প্র্যাকটিক্যাল কনসিডারেশনস। It made the empire a useful rubber stamp of the company. Actually, তাকে কোম্পানির রাবার স্ট্যাম্পে পরিণত করা হয়েছিল। এছাড়াও the emperor's farman legalized
দ্য পলিটিক্যাল গেইনস অফ দ্য কোম্পানি ইন বেঙ্গল। বাংলায় কোম্পানির যে পলিটিক্যাল গেইন সেটাকে লিগালাইজ করা হয়েছিল সম্রাটের এই ফরমানের মাধ্যমে। মীর কাসিম ডিথ্রোন করা হলো বাংলার নবাবের পদ থেকে, এবং সে তার বাকি জীবন যাযাবর হিসাবে, হোমলেস হিসাবে ঘুরে বেরিয়েছে, এবং আলটিমেটলি 1777-এর জুন মাসে তার অজ্ঞাত অবস্থায় মৃত্যু হয়েছে। এইভাবে বাংলার পতন শেষ হলো, ইংরেজরা বাংলাকে নিজেদের অধীনে নিয়ে চলে আসলো। বাংলায় দ্বৈত শাসন ব্যবস্থা চালু হলো। দ্বৈত শাসন ব্যবস্থা মানে সরকারের ম্যাক্সিমাম ক্ষমতা কোম্পানি ভোগ করবে, আর নামে মাত্র একজন নবাব থাকবে যে ইংরেজদের কথা মতন কাজ করবে। আফটার দ্য ব্যাটল অফ বক্সার, দ্য ইস্ট ইন্ডিয়া কোম্পানি বিকেম দ্য রিয়াল মাস্টার্স অফ বেঙ্গল। Robert Clive introduced the dual government of Bengal, that is the rule of the two, the rule of the company and the Nawab. In Bengal, in which both the Diwani and collecting revenues and Nijamat, that is political and judicial functions, came under the control of the company. অর্থাৎ বাংলার রেভিনিউ ডিপার্টমেন্ট আর পলিটিক্যাল আর জুডিশিয়াল ডিপার্টমেন্ট কোম্পানির অধীনে চলে আসলো। The company exercised Diwani rights as the Diwan and Nijamat rights through its right to nominate the deputy subadar. এবং তাহলে বুঝতে পারছো নবাবের কোনো ক্ষমতাই থাকলো না, দিওয়ান হিসাবে কোম্পানি দিওয়ানিরা তুলতে থাকলো, এবং নিজামত মানে যার পলিটিক্যাল অ্যাফেয়ার্স দেখার জন্য কোম্পানি একজন ডেপুটি সুবাদার নিয়োগ করে দিল, যে নবাবকে হেল্প করবে। আসলে নবাবকে তো হেল্প করবে না, নবাবকে অ্যাডভাইস করবে। The company acquired the Diwani functions from the emperor and Nijamat functions from the Subadar of Bengal. The system held a great advantage for the company. It left the appearance of authority to the puppet Indian ruler, while keeping the sovereign power in the hands of the company. The Nawab was responsible for maintaining peace and order, but he depended both for funds and forces upon the company, because the latter controlled the army and revenues. যেহেতু আর্মি আর রেভিনিউ যেহেতু কোম্পানি কন্ট্রোল করত, সেই হেতু নবাব একটা নামে মাত্র ছিল আর কি। For the exercise of Diwani functions, the company appointed two deputy Diwans, that is Muhammad Reza Khan of Bengal and Raja Sitav Roy for Bihar. এই বাংলা আর বিহারের জন্য দুজন দিওয়ানকে ডেপুটি দিওয়ানকে নিযুক্ত করেছিল কোম্পানি। এক হচ্ছে মোহাম্মদ রেজা খান বাংলার জন্য, আর রাজা সিতাব রয় তাকে বাংলার জন্য ওকে ডেপুটি গভর্নর নিয়োগ করা হয়েছিল। The dual system led to an administrative breakdown and proved disastrous for the people of Bengal. আর এই দ্বৈত শাসন ব্যবস্থা বাংলার জনগণের জন্য একটা ভয়ানক রূপ ধারণ করেছিল। Neither the company nor the Nawab cared for administration of public welfare. কারণ না কোম্পানি না নবাব কেউই পাবলিক অ্যাডমিনিস্ট্রেশনের প্রতি ধ্যান দিচ্ছিল না বা পাবলিক ওয়েলফেয়ারের জন্য কোনো কাজই করছিল না। এর মধ্যে ওয়ারেন হেস্টিংস যে 1772-এ আসলো, এসে সে বাংলার দ্বৈত শাসন ব্যবস্থাকে খতম করে দিল। তাহলে দ্বৈত শাসন ব্যবস্থা বাংলায় লাগু করেছিল লর্ড ক্লাইভ, সেটাকে সরিয়ে দিচ্ছে ওয়ারেন হেস্টিংস। ওকে, তাহলে আশা করছি এই পুরো বিষয়গুলো তোমাদের ক্লিয়ার হচ্ছে। একবার কনফার্ম করো তো দেখি বুঝতে পারছো কিনা বিষয়গুলো। হ্যাঁ স্যার, বুঝতে পারা যাচ্ছে। হ্যাঁ, ভেরি গুড। চলো এরপর আসো মাইসুরস রেজিস্ট্যান্স টু দ্য কোম্পানি। আচ্ছা, যেহেতু এখানে না অনেক বড় বড় ঘটনা রয়েছে, আমি কি তাহলে এক কাজ করবো, আজকে তো আমরা বাংলা পর্যন্ত দেখলাম, আমরা ছোট্ট ছোট্ট করে যদি কয়েকটা ভিডিও করে দিই তাহলে বোধহয় সুবিধা হবে আলোচনা করতে। না, অনেকটা লেন্দি হয়ে গেল, 2-2:30 বেজে গেল প্রায়। হ্যাঁ স্যার, ওটাই ঠিক হবে। ওটাই করি আমি। বাকি যে দেখো, কারণ কি এরপর আমাদের দেখো মহীশূরকে পড়তে হবে, এর আর কাহিনীগুলো ভালো একসাথে করে পড়লে বুঝতে না হবে। দাদা সবটা গুলিয়েও যাবে। এখনই হ্যাঁ বেঙ্গল ঠিক, মাথায় ফিট হয়ে গেল, এরপর মাইসোরটা গুলিয়ে যাবে। হ্যাঁ ঠিক ঠিক। তাহলে আমি বাংলাটা আজকে আমাদের কমপ্লিট হলো। এরপরের ক্লাসে তাহলে, পরের ক্লাসে বলতে তোমাদের এমনি যা ক্লাস পরের দিন নেক্সট ক্লাস হবে, এর মধ্যে আমি রেকর্ডেড দিয়ে দেবো। মাইসুরের জন্য একটা ক্লাস করব, তারপর তোমার মারাঠাদের জন্য একটা ক্লাস করব, তারপর তোমার সিন্ধের জন্য একটা ক্লাস করব। ঠিক আছে, দেখতে পাচ্ছ কত বিশাল আলোচনা করতে হবে। সিন্ধের জন্য একটা ক্লাস করব, ওকে, আর তারপরে বাকিটা আলোচনা করব। ঠিক আছে, আমি একটুখানি তোমাদের আউটলাইন দিয়ে দিই। ঠিক,
একটু আউটলাইন দিয়ে দিই, তোমরা একটু খাতায় নোট করে নেবে যে দাদা আমরা আর কি কি ব্যাপারটা পড়বো এখান থেকে আমি বলে দিচ্ছি। দেখো, এখান থেকে আমরা এই যে কনকোয়েস্ট অফ বেঙ্গল পড়লাম, তারপর কনকোয়েস্ট অফ মারাঠা পড়বো, মাইসুর পড়বো, সিন্ধ পাঞ্জাব পড়বো। তারপর থেকে আমরা কি কি পড়বো? দেখো, তারপর থেকে একটা গুরুত্বপূর্ণ টপিক আমরা পড়বো, যেটা হচ্ছে তোমার হবে হচ্ছে ফেজ অফ ইকোনমিক ইকোনমিক ফেজ অফ ইকোনমিক এক্সপ্লয়টেশন। ইকোনমিক এক্সপ্লয়টেশনের একটা ফেজকে আমরা পড়বো এখানে। অর্থাৎ এর মধ্যে আমরা যেটা পড়বো সেটা হচ্ছে যে ইকোনমিক 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 কি বলা যেতে পারে এটাকে, পলিসিস, ইকোনমিক পলিসিস টেকেন বাই ব্রিটিশ, এই জায়গাটা পড়বো। ইকোনমিক পলিসিস টেকেন বাই ব্রিটিশ এটা পড়বো, যেখানে আমরা তোমার কনসেপ্ট অফ ইকোনমিক ড্রেনটাকে পড়ে ফেলবো, হ্যাঁ, ল্যান্ড রেভিনিউ পলিসিগুলো পড়ে ফেলবো। তারপর নেক্সট চ্যাপ্টারে আমরা পড়বো হচ্ছে যে অ্যাডমিনিস্ট্রেশন বিফোর 1857, 1857 আগের অ্যাডমিনিস্ট্রেশনটা একটা পড়বো, ইকোনমিক পলিসিটাকে পড়বো। এগুলো চ্যাপ্টার, এর মধ্যে অনেক জিনিস থাকবে আলোচনার মধ্যে। যেমন এই অ্যাডমিনিস্ট্রেটিভ পলিসির মধ্যে আমরা সাবসিডিয়ারি অ্যালায়েন্স পড়বো, তারপর তোমার ডক্ট্রাইন অফ ল্যাপস পড়বো, ঠিক আছে। আর তারপর আমরা নেক্সট চ্যাপ্টারে যাব হচ্ছে, সেটা হচ্ছে লোকাল রিবেলিয়ান দেখব। লোকাল রিবেলিয়ান, এই লোকাল রিবেলিয়ানকে আমরা দুটো পার্টে ভাগ করে আলোচনা করব। কি, একটা হচ্ছে বিফোর 1857, আরেকটা দেখবো আফটার 1857। মানে খুবই সিস্টেমেটিক ওয়েতে আমি পড়াতে চাচ্ছি তোমাদেরকে। তাহলে কি কি বললাম, আমাদের এই যে প্রভিন্সগুলো যে কনকোয়েস্ট ব্রিটিশরা করছে, এটার পরে আমরা আসবো হচ্ছে ব্রিটিশদের ইকোনমিক ফেজ অফ এক্সপ্লয়টেশনটা পড়বো, অর্থাৎ যেখানে আমরা ব্রিটিশদের ইকোনমিক পলিসিটাকে দেখবো, 1857 আগে পর্যন্ত অ্যাডমিনিস্ট্রেশনটাকে দেখবো, তার সাথে লোকাল রিবেলিয়নটা দেখবো দুটো পর্যায়ে, একটা দেখবো 1857 আগে, একটা দেখবো 1857 পরে। তারপর আমরা দেখবো, তারপরে যে চ্যাপ্টারটা আমরা পড়বো সেটা হচ্ছে যে ইন্ট্রোডাকশন অফ রেভলিউশন বা ইন্ডিপেন্ডেন্ট রেভলিউশন বা ইন্ডিপেন্ডেন্ট মুভমেন্ট, যাই বলো না কেন, এটা দেখবো। এটা কত পর্যন্ত দেখবো? এটাকেও দুটো ফেজে দেখবো, এটাও দুটো ফেজে। একটা দেখবো বিফোর 1885, আর একটা দেখবো আফটার 1885। ওকে, তার মানে 1857 থেকে 1885 পর্যন্ত কাহিনী, আর একটা দেখবো 1885 থেকে 1947 সাল পর্যন্ত কাহিনী। এইভাবে করলে আমাদের মডার্ন হিস্ট্রি টোটালটাই কমপ্লিট হয়ে যাবে। ওকে, এই হচ্ছে আমাদের রোডম্যাপ, আমি বলে দিলাম আজকে। এই অনুযায়ী আমরা কিন্তু ধীরে ধীরে আগে যাব, ঠিক আছে। তাহলে আজকে আমি শেষ করি। আমি মাঝে মাঝে তোমাদের এই সপ্তাহের মধ্যেই আমি বাকি ক্লাসগুলো যেটা রয়েছে, যেটা গুলো এটা রেকর্ড করে করে তোমাদেরকে দিয়ে দেবো। ওকে, ঠিক আছে, তাহলে এখানে শেষ করলাম। ভালো থেকো সবাই। রাত্রে আমরা বায়োলজির ক্লাসে সাক্ষাৎ করছি।